লেটস গেট স্টার্ট গাইজ। আজকে আমরা ভীমায়নের বুক 3 পড়তে শুরু করছি। বুক 3 দেখবে, এই যে বুক 3 যখন শুরু হচ্ছে, চ্যাপ্টারটার নাম মনে রাখবে। অনেক সময় পরীক্ষাতে দেয়, পরীক্ষাতে অনেক সময় এটা দিয়ে থাকে যে বুক 1 এর নামটা কি আছে, টাইটেল কি আছে, বুক 2 এর টাইটেল কি আছে। ঠিক সেইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ভীমায়ন পড়তে গিয়ে যে বুক 3 যে টাইটেলটা রয়েছে কি, ট্রাভেল, ঘোরাফেরা, এখানে ঘুরতে যাচ্ছেন আম্বেদকর। তো সেইটা রয়েছেন বুক 3 থেকে। আমি প্রথম থেকে শুরু করছি। লেটস গেট স্টার্ট গাইস। তাহলে এখানে আমরা ছবিটা যদি দেখি, এখানে একটা বাসের ছবি রয়েছে, যেখানে আম্বেদকর এবং তার বেশ কিছু সঙ্গী সাথী যারা পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলেন, তারা সবাই বাসে করে রওনা দিচ্ছেন। তো সেই প্রসঙ্গকে তুলে ধরা হচ্ছে এখানে। এখানে আমরা যদি ছবিটা দেখি, লেটস গেট স্টার্ট গাইস। ছবিটা দেখো, ফোকাস ইট। ছবিটাকে যদি তোমরা দেখো, এখানে যদি তোমরা নোটিস করো, এখানে দেখতে পাবে ঔরঙ্গাবাদ 1934, 1934 সাল ঔরঙ্গাবাদে আম্বেদকর 43, আম্বেদকরের বয়স তখন 43 হয়েছে। এবং কি 15 on a bus, 43, আম্বেদকর 43 on a bus with a group of colleagues, যারা আম্বেদকরের সাথে পলিটিক্যালি ইনভলভ ছিলেন, যারা আম্বেদকরের সাথে, ডক্টর আম্বেদকরের সাথে রাজনৈতিক দিক থেকে আম্বেদকরের সাথে থাকতেন সবসময় এবং আম্বেদকরকে সমর্থন করতেন এবং আম্বেদকরের ডাকে বারবার আসতেন এবং পলিটিক্যালি খুব অ্যাক্টিভ ছিলেন। সেই সমস্ত মানুষদের নিয়ে আম্বেদকর কি করছেন, একটা জার্নি শুরু করছেন। একটা জার্নি শুরু করছেন। আমরা এখানে ছবিটা যদি দেখি, একটা বাস যেতে শুরু করেছে, ঠিক আছে। এরপর কি হলো, ওই বাসের ভেতরে গল্প হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি ছবিটা, বাসের ভেতরে গল্প হচ্ছে, লোকজন গল্প করছেন। দ্যাট ওয়াজ কোয়াইট এ স্টোরি বাবা সাহেব। আমরা জানি সবাই যে ডক্টর আম্বেদকরকে ভালোবেসে বাবা সাহেব বলা হতো, ঠিক আছে। দ্যাট ওয়াজ কোয়াইট এ স্টোরি বাবা সাহেব অ্যাবাউট দ্য পার্সি হোটেল। বাবা সাহেব, আপনি যে পার্সি হোটেলে যেটা আপনার অভিজ্ঞতা হয়েছিল, সেটা একটা সত্যি গল্প মানতে হবে, মানে একটা বিশাল অভিজ্ঞতা হয়েছিল আপনার। I have always been surprised by how ideas about the pollution never changes. আমি অবাক হয়ে ভাবি যে কি করে এই যে দলিতদের দ্বারা কোনো কিছুই মেনে নেওয়া যাবে না, দলিতরা থাকলে সব কিছু পলিউটেড হয়ে যাবে, দলিতরা কোনো হোটেলে থাকলে পর্যন্ত হোটেলটা দূষিত হয়ে যাবে, কোনো সরোবরে জল খেলে জলটা দূষিত হয়ে যাবে। এই যে পলিউশনের আইডিয়াটা, এটা যেন যাচ্ছেই না, সব জায়গায় যেন স্থিরভাবে গেঁথে বসে গেছে। এই সমস্ত গল্প হচ্ছে বাসের ভেতরে। ইভেন দো পিপল চেঞ্জ দেয়ার রিলিজিয়ান, এমনকি মানুষের ধর্ম পাল্টে যায়। মানুষ এটা যে শুধুমাত্র শুধু যে হিন্দুরা দলিতদের ঘৃণা করে তা কিন্তু নয়, ধর্ম পাল্টে গেছে। মানুষ এখন পার্সি রয়েছে, খ্রিস্টান রয়েছে, মুসলিম রয়েছে, তারাও কিন্তু দলিতদের আবার ঘৃণা করে। অথচ পার্সি বলো, খ্রিস্টান বলো বা ইসলামিজম, মুসলিমই বলো, এদের ধর্মে কিন্তু সাম্যতাই প্রধান জিনিস। সাম্যতা মানে সবাইকে একই চোখে দেখা। অথচ হিন্দুদের তো ধর্মের মধ্যেই 4টা বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র রয়েছে তো। কিন্তু ইসলামিজম বলো, ক্রিশ্চিয়ানিটি বলো, তোমার পার্সিজম বলো, এখানে তো সেই কনসেপ্টটাই নেই। তবু তারা আমাদের কিভাবে তারা আমাদের কিভাবে ঘৃণা করছে। দে অল ক্লিংস টু দ্য কাস্ট সিস্টেম। তারাও যেন সবাই কাস্ট সিস্টেমটা মানতে শুরু করেছে। এটা বড়ই দুঃখের বিষয়। এটা বাসের মধ্যে আলোচনা হচ্ছে এবং বাস চলছে, যেখানে আম্বেদকরও ওই বাসের মধ্যে রয়েছে। ইনফ্যাক্ট আম্বেদকর ওনাদের ওই সমস্ত লিডারদের, ওই সমস্ত পলিটিক্যাল ওয়ার্কার্সদের লিড করে নিয়ে যাচ্ছেন, পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। নট জাস্ট পার্সিস বাট ইভেন মুসলিম টু, though their religion again teaches the equality of mean in the eyes of God. বলছে শুধু পার্সিদের কথা কেন, মুসলিম পিপলরাও তো আমাদের ঘৃণা করে, যদিও তাদের ধর্ম তাদেরকে বোঝায় যে সবাই ঈশ্বরের চোখে এক, সবাই একই, কাউকে ঘৃণা করা উচিত নয়। অথচ মুসলিম পিপলরাও আমাদের দলিতদের ঘৃণা করে। Well, this is my first ever sight seeing trip and I love the travel. এখানে অনেকে গল্প করছে যে আমি এরকম প্রথমবার ঘুরতে যাচ্ছি, আমার বেশ যেতে ভালো লাগছে। এরকম ভাবে গল্প হতে হতে ওরা এগিয়ে যাচ্ছে, ওদের বাসটা এগিয়ে যাচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের বাস এইভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তার সাথে বাবা সাহেবের সাথে, বা আম্বেদকরের, বাবা সাহেব মানে ডক্টর আম্বেদকরের সাথে বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা রয়েছেন, যারা বাবা সাহেব আম্বেদকরকে সাপোর্ট করেন বা সমর্থন করেন। এখানে বলছেন আম্বেদকর সেই যখন বাসে যাচ্ছেন, বাট ব্রাদার্স উই সিম টু ব্রিং আউট দ্য ওয়ার্স্ট ইন দ্য পিপল ওয়েন উই ট্রাভেল। কিন্তু ভাই তোরা মনে রাখিস, কিন্তু আমরা যখন ট্রাভেলিং করছি না, আমরা যখন ভ্রমণ করতে যাচ্ছি, তখন কিন্তু আমাদের বিপদ সব দিকে বেশি হতে পারে। তার কারণ
I think we were right to travel without announcing everyone that we are busload of 30 odd political workers of Mahar and other untouchable caste. এবং তবে একজন বলে উঠছে, আম্বেদকর বললেন, বাবা সাহেব আম্বেদকর বললেন যে আমরা যখন, বাবা সাহেব আম্বেদকর বলছেন এক্ষেত্রে যে আমরা যখন বাসে করে কোথাও ভ্রমণ করতে যাই, আমাদের সাথে আনটাচেবল প্রবলেমটা, আমাদের সাথে এই ছোঁয়াছুঁয়ির সমস্যাটা সব দিকে বেশি দাঁড়ায়। তখন একজন বলছেন বাসের মধ্যে থেকে, আমরা আমরা দলিত হতে পারি এবং আমরা অস্পৃশ্য হতে পারি, কিন্তু আমাদের এই অধিকারটুকু আছে যে সবাইকে ঘোষণা করে করে না গেলেই হলো। আমরা ঘোষণা করে করে যাব না যে আমরা এই বাসের মধ্যে সবাই দলিত আছে, এবং এই ব্যাপারটা ঘোষণা করে করে না গেলেই হলো, সমস্যা নিজে থেকে ডাকবার দরকার নেই। আই থিঙ্ক উই ওয়ার রাইট টু ট্রাভেল উইদাউট অ্যানাউন্সিং এভরিওয়ান। আমরা ট্রাভেল করছি, আমাদের অধিকার আছে ট্রাভেল করে, এবং অ্যানাউন্স করবো না। আমরা শুধু শুধু কেন অ্যানাউন্স করে যাবো, শুধু শুধু প্রবলেম বা ট্রাভেল কেন ক্রিয়েট করবো? উই আর বাসলোড অফ 30 অড পলিটিক্যাল ওয়ার্কার্স। আমরা এখানে যে 30 জন দলিত রয়েছে এবং 30 জন মিলে যাত্রা শুরু করছি, অ্যান্ড আদার আনটাচেবল কাস্ট, এবং শুধু দলিত নয়, অন্যান্য আনটাচেবল যারা কাস্ট রয়েছে, যারা মূলত দলিতে, তারাও যে আমরা বাসের মধ্যে রয়েছি এইটা চিৎকার করে করে না গিয়ে না বললেই হলো। তো চলুন যাওয়া যাক, এইভাবে ওরা যাচ্ছে। ইয়েস, দ্যাট ইভেন কল টু মাচ অ্যাটেনশন টু আস। বাবা সাহেব বলছে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তার কারণ আমরা যদি ওই রকম করে চিৎকার করে করে যাই যে আমরা সবাই দলিত, আমরা সবাই জার্নি করছি, এইরকম করে করে যাই, তাহলে শুধু শুধু অ্যাটেনশন ড্র করবে লোকের, শুধু শুধু ঝামেলা তৈরি হবে। তো এটা চিৎকার করার দরকার নেই। সত্যিই তুমি ঠিক বলেছো। আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর সেটা বললেন, উই হ্যাভ টোল্ড দ্য পিপল অফ দৌলতাবাদ দ্যাট উই আর কামিং। আমরা যেখানে যাচ্ছি সেখানকার লোকেদের বলে দিয়েছি যে দৌলতাবাদে আমরা যাচ্ছি। সে দৌলতাবাদ, এটা শর্ট কোয়েশ্চেন আছে যে কত সালে তিনি যাচ্ছিলেন, ঔরঙ্গাবাদে কত সালে যাচ্ছেন, 1934 সাল, খেয়াল রাখবে। আম্বেদকর যাচ্ছিলেন, কতজন লোক নিয়ে যাচ্ছিলেন, 30 জন লোক, খেয়াল রাখবে। এবং কোথায় যাচ্ছেন? দৌলতাবাদে যাচ্ছেন। সেই দৌলতাবাদে আমরা বলে রেখেছি যে আমরা আসছি, আমরা দলিতরা আসছি, উই আর কামিং বাই দ্য ওয়ে উইথ অ্যান্ড দে উইল গাইড আস। তারা ওখানে আমাদের গাইড করবে। I really want to see the Buddhist cave at Virul. আমি সত্যি, এদের মধ্যে একজন বলে উঠছে, ওই 30 জন যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিল, 30 জন যে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তি ছিল আম্বেদকরের সাথে, তাদের মধ্যেই কেউ বলে উঠছে আমি ওখানকার বুদ্ধিস্ট কেভগুলো দেখতে চাই মোর দ্যান এনিথিং এলস। তার কারণ সেগুলো অসাধারণ সুন্দর। হোয়াটস টু সি ইন দৌলতাবাদ? তাছাড়া দৌলতাবাদে আর কি দেখবো? দৌলতাবাদে তো বুদ্ধিস্ট কেভ তো দেখতেই হবে, ওটা অসাধারণ সুন্দর। তো এইভাবে আমরা যদি দেখি, ওই পাতাটা কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে, এই পাতাটা শেষ হয়ে যাচ্ছে, পরের পাতায় আসা যাক। পরের পাতায় যদি আমরা আসি, কি দেখতে পাবো? এখানে দেখতে পাবো একটা কেল্লার মতো অংশ দেখতে পাবো, ক্যাসেলের মতো অংশ দেখতে পাবো, ঠিক আছে। নিজামদের প্যালেস দেখতে পাবো। নিজাম, ওই যে বাদশাহ শাহেনশাহ যারা ছিলেন, তাদের ওখানে কি রয়েছে? প্যালেস রয়েছে। প্যালেস মানে রাজমহল রয়েছে। ওয়েল, ইটস এ পার্ট অফ নিজামস টেরিটরি। আমরা এসে পৌঁছেছি নিজামের টেরিটরিতে, আমরা এসে পৌঁছেছি নিজামের সাম্রাজ্যে। ইট ওয়াজ ওয়ান্স রুলড বাই দ্য হিন্দু কিং। কোনো একটা সময় হিন্দু মহারাজা এখানে রাজত্ব করতেন। দ্য ফর্ট অফ ইজ গ্রেট হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এবং এর হিস্টোরিক্যাল ইন্টারেস্ট অসাধারণ। হিস্টোরিক্যাল, এর যে ঐতিহাসিক গুরুত্ব, এই যে কেল্লাটা রয়েছে, এর ঐতিহাসিক গুরুত্ব অসাধারণ। লেটস টেক এ ব্রেক অ্যান্ড এন্ড। চলো এখানে একটু থামি, এখানে একটু খাওয়া দাওয়া করে নিই আমরা। তো বাস থামালো, এবং ওখানে বাস থামিয়ে এনারা খাওয়া দাওয়া শুরু করলেন। এখানে দেখতেই পাবে, এখানে কেল্লার ছবিটা একটা সিম্বলিক ওয়েতে দেওয়া হয়েছে। যে ছবিটা যদি ফোকাস করো, ওখানে তুমি দেখতে পাবে রাস্তাঘাট রয়েছে, কেল্লার ছবি আঁকা আছে। ওখানে এনারা খাবার খেতে বসছেন। আই লাইক আওয়ার ড্রাইভার, হি ইজ ভেরি কসিয়াস। তবে মানতে হবে আমাদের ড্রাইভারটা আমরা খুব ভালো পেয়েছি, তার কারণ খুব সতর্কতার সাথে গাড়ি চালাচ্ছে। Did I tell you about the time I visited Nasik during the Bombay trip in 1929? আচ্ছা, ড্রাইভারের কথা বলতে বলতে আমার পুরনো যুগের একটা কথা মনে এলো। যখন একবার কি হয়েছিল, আমি নাসিক গেছিলাম, বম্বেতে গেছিলাম। 1929 সালটা ছিল, 1929 সাল, তখন আমি বম্বে গেছিলাম। তখন যা ঘটনা ঘটেছিল সে আর কি বলবো, সে গল্পটি কি বলবো আমি তোদের? কি বলিস? এখানে আমাদের ডক্টর আম্বেদকর, বাবা সাহেব এটা বললেন। তখন বাকি যারা 30 জন ওখানে যারা আম্বেদকরের সমর্থক ছিলেন, বা ডক্টর আম্বেদকরের যারা রাজনৈতিক দিক থেকে সহকর্মী ছিলেন, তা বললেন হ্যাঁ, বাবা সাহেব আপনি বলুন সেটা। এবারে বাবা সাহেব আম্বেদকর সেই গল্পটা বলতে শুরু করলেন যে 1929 সালে একবার কি হয়েছিল ওনার সাথে। নো, টেল আস বাবা সাহেব, বলুন। ওয়াজ দ্যাট
when you looking going to the into the special boycott was the caste Hindus of the untouchable in ধুলিয়া। আচ্ছা সেই গল্পটা কি একজন বলে উঠলো, যেমন সে আপনি ধুলিয়া গেছিলেন যেখানে কাস্ট হিন্দুরা মানে হিন্দু সমাজের উপরের মানুষরা দলিতদের সবাইকে বয়কট করে দিচ্ছিল, সেই গল্পটা কি? না না না, নো 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 নো, সেটা নয়। আই ওয়াজ ওয়েটিং টু দ্য চালিশগাঁও স্টেশন ফর এ ট্রেন টু ভিলেজ অন দ্য ধুলিয়া লাইন। আরে গল্পটা শোন না কি হয়েছিল। আমি চালিশগাঁও যাচ্ছিলাম স্টেশনে, এবং সেটা চালিশগাঁও স্টেশনে ছিলাম ফর এ ট্রেন। তার কারণ চালিশগাঁও স্টেশন থেকে আমাকে একটা ট্রেন ধরতে হতো, তার কারণ ভিলেজ অন দ্য ধুলিয়া লাইন, তার কারণ সেই দিক দিয়ে ধুলিয়া গ্রামে যাওয়া যাবে। ইয়েস, দ্যাট ওয়াজ হোয়াট হ্যাপেন্ড। এবং তখনই ঘটনাটা ঘটেছিল। আমি চালিশগাঁও স্টেশনে ছিলাম এবং চালিশগাঁও স্টেশন থেকে আমি ধুলিয়া গ্রামের দিকে যাচ্ছিলাম, তখনই একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা আমি তোমাদের বলছি, শোনো। দ্য আনটাচেবলস অফ চালিশগাঁও ওয়ের কিন দ্যাট আই স্টে দ্য নাইট উইথ দেম। আমি যখন চালিশগাঁও স্টেশনে পৌঁছালাম তখন সেখানকার যারা আনটাচেবলস রয়েছে, যারা দলিত রয়েছে, যারা অস্পৃশ্য রয়েছে, তারা বললেন যে বাবা সাহেব আপনি আজকের দিনটা আমাদের সাথে থেকে যান, এটা আমাদের জন্য একটা খুব বড় সম্মান হবে। মানে দেখো, ধরো সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল বলছি, খান স্যার দেখবে খুব বড়, ভারতের খুব বড় টিচার খান স্যার যদি খান স্যারকে যদি আমি ইনভাইট করলাম এবং খান স্যার যদি আমার বাড়িতে এলেন, দ্যাটস এ রেসপেক্ট ফর মি। ঠিক সেই রকম ব্যাপারটা হচ্ছে আনটাচেবল পিপল এখানে আম্বেদকারকে কি করলেন, এখানে আনটাচেবল পিপলরা আম্বেদকারকে কি করলেন, একটা ইনভাইটেশন দিলেন যে আম্বেদকার বাবা সাহেব আপনি চলুন আমাদের গ্রামে আজকে দিনটা থাকবেন। ঠিক আছে, আই এগ্রিড টু ডু দিস অন মাই রিটার্ন ফ্রম ধুলিয়া। আমি বললাম ঠিক আছে, আমি যখন ধুলিয়া থেকে ফিরবো, আমি ধুলিয়া গ্রামে যাচ্ছি এখন, ওখানে আমার আগে থেকে সব কিছু ঠিক করে রাখা আছে, কিন্তু ওখান থেকে যখন আমি ফিরবো আমি কিন্তু তোমাদের গ্রামে যাব। অ্যান্ড দে মিট মি অ্যাট দ্য স্টেশন হোয়েন আই কেম ব্যাক। তারপর ধুলিয়াতে আমার যা কার্যক্রম ছিল, কার্যক্রম সম্পন্ন করে আমি যখন ফিরে এলাম, তারা আমার জন্য অপেক্ষা করেছিল স্টেশনে, চালিশগাঁও স্টেশনে। বুঝতে পারলে, চালিশগাঁও স্টেশনে তারা আমার জন্য অপেক্ষা করেছিল এবং তারা আমাকে নিয়ে গেল। এখানে যদি লক্ষ্য করে, এখানে ট্রেন লাইন রয়েছে, অনেকজন অপেক্ষা করছেন এবং এখানে আম্বেদকর ফিরে আসছেন। ঠিক আছে, এই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন মহিলা মালা তালা নিয়ে দাঁড়িয়ে আছেন, তার কারণ দলিত লিডার হয়ে গেছেন ততদিনে আম্বেদকর। It will be an honor to have to stay with us. বাবা সাহেব, এটা আমাদের কাছে একটা খুব বড় সম্মান। বাবা সাহেব, দ্য মাহারওয়াড়া আওয়ার নেবারহুড ইজ জাস্ট এ কাপল অফ মাইলস। এখান থেকে কয়েক মাইল দূরে, বেশি দূরও নয়। আমরা যেখানে থাকি সেটা এখান থেকে বেশি দূরও নয়। আপনাকে আমরা নিয়ে যেতে চাই। আফটার 15 মিনিটস, এবার কি হলো, 15 মিনিট এইভাবে পার হলো। ওয়াই আর উই ওয়েটিং সো লং? এবার বাবা সাহেব আম্বেদকর স্টেশনে দাঁড়িয়ে আছেন। এবার আম্বেদকর ভাবছেন যে আমাকে নিয়ে যাচ্ছে না কেন, এই যে যাবোই করছে, যে চলুন আমাদের গ্রামে নিয়ে যাব, খুব সুন্দর, আমরা সবাই সম্মানিত হব, আমরা খুব খাতির যত্ন করবো আপনাকে, কিন্তু এই বলেই স্টেশনে দাঁড় করিয়ে দিচ্ছেন, কিন্তু নিয়ে যাওয়ার কথা বলছেন না। তখন এইভাবে 15 মিনিট পেরিয়ে গেল, তখন আম্বেদকর বলছেন ওয়াই আর উই ওয়েটিং সো লং? কিসের জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে আছি কেন এখানে? আই ডু নট মাইন্ড ওয়াকিং, শ্যাল উই গো নাও? আচ্ছা, আমার হাঁটতে কোনো অসুবিধা নেই, চলো হেঁটে হেঁটে চলে যাওয়া যাক। ক্যান উই টেক ওয়ান অফ দিস টাঙ্গাস? ওই তো এখানে মনে হচ্ছে ঘোড়ার গাড়ি আছে, ওই ঘোড়ার গাড়িগুলো নিয়ে নেবো। উই হ্যাভ টু ওয়েট বাবা সাহেব। কিন্তু তখন ওই যে গ্রামের লোকজন ছিল তাদের মধ্যে একজন বললেন, বাবা সাহেব একটু দাঁড়ান দয়া করে। ঠিক আছে, তার কারণ একটু দাঁড়ান একটু, নো বাবা সাহেব প্লিজ বিয়ার উইথ আস। বাবা সাহেব বলছেন, আমাদের আম্বেদকর স্যার বলছেন, বা আমাদের ডক্টর আম্বেদকর বলছেন, কি বলছেন, যে আমি হেঁটে হেঁটেই যাবো। কিন্তু গ্রামের লোকজন বলছে, না বাবা সাহেব একটু দাঁড়ান। ঠিক আছে, এবার কি হলো, অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টাঙ্গাওয়ালা আসবে। ওখানে অবশ্য অনেক টাঙ্গাওয়ালা দাঁড়িয়েছিল, কিন্তু ওদের কাছে নিয়ে যাচ্ছে না গ্রামের লোকজন। অ্যান আওয়ার লেটার, এই করে 1 ঘন্টা পার হয়ে গেল। উই শ্যাল টেক শর্টকাট অ্যাক্রস দ্য ফিল্ড। তারপরে পেজে এসো, এইভাবে দেখবে তুমি 1 ঘন্টা বেরিয়ে গেল। এবার কিছু মানুষ, এদের মধ্যে যারা আম্বেদকরকে রিসিভ করতে এসেছিলেন, তাদের মধ্যে কিছু মানুষ মাঠে ঘাটে খেতে শর্টকাট রুট দিয়ে গ্রামে পৌঁছে গেল তাড়াতাড়ি। উই শ্যাল টেক শর্টকাটস অ্যাক্রস দ্য ফিল্ড, আমরা মাঠে ঘাটে তাড়াতাড়ি চলে যাই নিজেদের গ্রামে। অ্যান্ড গেট হোম বিফোর বাবা সাহেব কার্টস নেক্সট টু দ্য চালিশগাঁও। এবং বাবা সাহেব যখন গাড়ি করে আমাদের চালিশগাঁওয়ে আসবে, ততক্ষণে আমরা পুরো গ্রামটাকে সাজিয়ে দেবো। এই বলে বেশিরভাগ মানুষজন কি করলো, খেতে মাঠে শর্টকাট যে রুটগুলো তার গ্রামের, সেই রাস্তা দিয়ে চলে গেল। এবার বাবা সাহেব দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর সত্যি একটা কিন্তু টাঙ্গাওয়ালা এলো, যে টাঙ্গাওয়ালা মানে ঘোড়ার গাড়ি, বুঝতে পারলে? ব্রাদার নামে দাও, ড্রাইভ কেয়ারফুলি। এবারে যারা ছিল স্টেশনে তাদের মধ্যে একজন বলছে, নামে দাও ভাই, ভালো করে গাড়িটা চালাস, এই বললো। এবারে গাড়ি চলতে শুরু করেছে। যখন গাড়ি চলছে,
যে টাঙ্গাওয়ালা যে আছে সে অদ্ভুতভাবে গাড়ি চালাচ্ছে, মানে এমনভাবে গাড়ি চালাচ্ছে যেন মনে হচ্ছে প্রথমবার গাড়ি চালাচ্ছে। কেয়ারফুল, সেজন্য আম্বেদকারও বলছে কেয়ারফুল মাই ফ্রেন্ড, ডিডন্ট ইউ সি দ্য কার কামিং। হে বন্ধু, তুমি ভালো করে গাড়ি চালাও। আম্বেদকার বসে আছেন, ডক্টর আম্বেদকার বসে আছেন গাড়িতে, এবং গাড়ি চালানো হচ্ছে। যে লোকটা গাড়ি চালাচ্ছে অদ্ভুতভাবে গাড়ি চালাচ্ছে, ঠিক করে চালাতেই জানে না। আম্বেদকার বলছেন, বন্ধু ঠিক করে গাড়ি চালাও, তুমি কিভাবে গাড়ি চালাচ্ছ, ইউ অলমোস্ট কলিডেড উইথ, তুমি তো একদম ধাক্কা মেরে দিয়েছিলে লোককে। এবারে যে যে লোকগুলো, যে গাড়িগুলো পার হচ্ছে সাইড থেকে, তারা এবার গাল দিচ্ছে ওই ড্রাইভার, যে চালক রয়েছে তাকে, হেই হোয়াটস ইট টাঙ্গাওয়ালা, হেই টাঙ্গাওয়ালা ঠিক করে গাড়ি চালা, লুক লাইক ইউ হ্যাভ এ রেসপেক্টেবল কাস্টমার, দেখে তো মনে হচ্ছে তোর কাস্টমার খুব রেসপেক্টেবল, এলস আই উড হ্যাভ আস্কড ইউ টু পুল ওভার, নইলে আমি তোকে শিক্ষা দিতাম। এইভাবে অন্যান্য ড্রাইভারগুলো ওকে বলছে। ভেরি ক্লোজ সেভ, হাউ ক্যান দ্য ড্রাইভার বি স্লো ক্লামজি। এবারে আরেকটা গাড়ির সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। এ ভেরি ক্লোজ সেভ, বিরাট জোর ভাগ্যের জোরে বাঁচলাম। হাউ ক্যান দ্য ড্রাইভার বি সো ক্লামজি, এই ড্রাইভারটা এত বাজে গাড়ি চালাচ্ছে কি করে, আম্বেদকর এটা ভাবছেন। আর এইভাবে চললো সবকিছু। এইবার কি হচ্ছে, যেতে যেতে অনেকটা না হয় সেফ ড্রাইভিং হলো। এরপরে একটা কালভার্ট আছে, মানে একটা নদী, একটা বড় নালার মতো রয়েছে, বা বড় নদীর মতো রয়েছে, ছোট নদী বা বড় নালার মতো রয়েছে, সেটার উপর দিয়ে একটা ব্রিজ হয়েছে, সরু ব্রিজ। তো যদি তুমি এক্সপার্ট ড্রাইভার হয়, তুমি খুব সহজেই সেই কালভার্টটা তুমি পার করে দিতে পারবে। কিন্তু এই ড্রাইভারটা যখন কালভার্টটা পার করতে গেল, তখন কি আম্বেদকরকে সেই জলে ফেলে দিচ্ছে, মানে বাই মিস্টেক পড়ে যাচ্ছে আম্বেদকর। তার কারণ সেই ঘোড়ার গাড়িটা একদম ভুলভাবে সে চালিয়ে দিচ্ছে। ওই সামওয়ান কেম টু কালভার্ট টু দ্য রিভার হুইচ ওয়াজ দ্য রাইট অ্যাঙ্গেল টু দ্য রোড ওয়ের কামিং আপ, মানে ডান দিকে ঘুরতে হবে কালভার্টে খুব স্পিডে, অ্যান্ড ওয়ের নো সাইড ওয়ালস, এবং কালভার্টে কোনো দেওয়াল নেই, and there were on the bridge and said turn had been taken, একটা কার্ভিং নিতে হবে, কিন্তু সেই রকম ভালো হ্যান্ড সেই ড্রাইভারটা ছিল না। এবং কি হলো ফলস্বরূপ, ড্রাইভার এবং আম্বেদকর দুজনেই জলে পড়ে গেল ঘোড়ার গাড়ি থেকে। ঘোড়া পড়ে গেছে, এখানে ছবিটা যদি দেখো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এরপর কি হলো, আম্বেদকর ওখানে যখন জলে পড়ে গেলেন, একদম ব্রিজ থেকে জলে পড়ে গেলেন, কালভার্ট ছোট ব্রিজ, ঠিক আছে, সেই ছোট ব্রিজ থেকে যখন জলে পড়ে গেলেন, তখন প্রায় সেন্সলেস হয়ে গেলেন। যখন চোখ খুললো আম্বেদকরের, তখন দেখলেন তিনি দলিত বস্তিতে পৌঁছে গেছেন। আই ওয়াজ আনকনসিয়াস ফর এ লং টাইম, আমি নিশ্চিতভাবে অনেকক্ষণ অজ্ঞান হয়েছিলাম। দোজ হু কেম টু গেট মি অ্যান্ড হ্যাড অলরেডি রিচ দ্য মাহাভার, এবং কি আমাকে যারা নিয়ে এসছে, তারপর ওখান থেকে নিশ্চয়ই আমাকে উদ্ধার করে আমাকে এই দলিত বস্তিতে নিয়ে আসা হয়েছে। দে রাস্ট আউট, তারা ছোটাছুটি করছে, টুক মি টু ওয়ান অফ দ্য হোমস, এবং তারা আমাকে ঘর দেওয়ার চেষ্টা। আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এবার বাবা সাহেবের যখন হোশ ফিরলেন, বা বাবা সাহেব আম্বেদকর যখন একটু সুস্থ হয়ে উঠলেন, তখন বাবা সাহেব আম্বেদকর বললেন, কি বললেন, আই স্টিল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি এখনো বুঝতে পারছি না। দ্য টাঙ্গা মাস্ট বি গোয়িং আপ অ্যান্ড ডাউন এভরিডে, সেই টাঙ্গাওয়ালাটা তো নিশ্চয়ই প্রত্যেক দিন আসা যাওয়া করে ওই কালভার্টের উপর। হাউ কাম দ্য ড্রাইভার ডিড নট নো হাউ টু ক্রস দ্য কালভার্ট, এটা কিভাবে সম্ভব যে সেই ড্রাইভারটা কালভার্ট পার করতে পারলো না, অদ্ভুত বিষয়। এটা বাবা সাহেব বলছেন। অ্যান্ড হি নেভার ড্রিভেন দ্য টাঙ্গা বিফোর, ও কি আগে কোনোদিন টাঙ্গা চালায়নি, এত বাজেভাবে গাড়িটা চালাচ্ছিল। উই আর মাহার, বাবা সাহেব তখন যে আশেপাশে লোকজন ছিল বাবা সাহেবকে বলছেন, বাবা সাহেব আমরা হলাম মাহার, আমরা হলাম দলিত, অ্যান্ড দ্য টাঙ্গাওয়ালা উড নট ড্রাইভ ইউ হিয়ার, এবং কোনো টাঙ্গাওয়ালাই আমাদের স্পর্শ পর্যন্ত করে না এখানে। হাউ উড ইউ ইনসাল্ট ইউ বাই মেকিং ইউ ওয়াক, এবং আমরা আপনাকে হাঁটিয়ে হাঁটিয়ে কি করে আনতে পারি বলুন। সময় ব্রাদার ইন ল বরোদ দ্য টাঙ্গা, তাই আমার ব্রাদার ইন ল কি করলো, টাঙ্গা নিয়ে এসেছিল ভাড়া করে, ফ্রম ইটস ওনার, কিন্তু যে মালিক এবং যে চালক তারা বললো আমরা চালাবো না, কোনো মাহারকে আমরা বহন করে নিয়ে যাব না, অ্যান্ড ওয়াজ ট্রাইং টু ব্রিং ইউ হোম, তাই আমরাই নিজেরাই আপনাকে আনবার চেষ্টা করছিলাম। উইল ইউ ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক, আপনি একটু দুধ খাবেন, এরকম বলছে। সো ফর দ্য সেক অফ মাই ডিগনিটি ইউ রিস্ক মাই নেক, ও আমার সম্মানের খাতিরে আমার ঘাড় ভেঙে দিয়েছিলে যে। আই টু টেল দ্য ট্রুথ নামেদাও টুক দ্য রেইনস ইন হিজ হ্যান্ড, সত্যি কথা বলতে কি জানেন, নামেদাও নিজের হাতে লাগামটা তুলে নিয়েছিল, বললে আমি এই টাঙ্গাটা চালিয়ে দেবো। অ্যান্ড থিঙ্কিং দ্যাট দেয়ার ওয়াজ নাথিং ইন ইট, এবং নামেদাও ভেবেছিল, যে গাড়িটা চালাচ্ছিল তার নাম নামেদাও। প্রশ্ন আসতে পারে, শর্ট কোয়েশ্চেন আসতে পারে, যে গাড়িটা চালাচ্ছিল তার নাম কি, ঠিক আছে, নামেদাও, ঠিক আছে। তো সে ভেবেছিল যে ঘোড়ার গাড়ি চালানো আর কি ব্যাপার,
ঠিক আছে, বাট হি গট সো নার্ভাস দ্যাট দ্য ড্রপ দ্য রেইনস, কিন্তু সে ভয় পেয়ে গেল হঠাৎ করে, তারপর সে লাগামটা ছেড়ে ফেললো, আর স্টুপিড হর্স এন্ড মিসবিহেভ, আর ঘোড়াগুলো তো বোকা ছিলই, সেই ঘোড়াটা মিসবিহেভ করলো। এবার ঘোড়াটা আবার বাইরে থেকে হাসছে, মানে একটু মজা করা হয়েছে, ঘোড়াটা বাইরে থেকে হি 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 দে মেক ফুল অফ দেমসেলফ অ্যান্ড ব্লেম মি, নিজেদের দোষ আর আমার উপর দোষ দেয়। ঠিক আছে, ঘোড়া এখানে দেখতে পাই ঘোড়াটা হাসছে, মানে কমিক্স তো মাঝে মধ্যে অমনি হাসি ঠাট্টা দিতে হয়। সো আই লার্ন দ্যাট হিন্দু টাঙ্গাবালায় মিনিয়াল ইন দ্য আই অফ কাস্ট হিন্দু, তখন তারা বলছেন আম্বেদকর, তাহলে একটা হিন্দু টাঙ্গাবালা যে কাস্ট হিন্দুদের চোখেও খুব ছোট জাত, ক্যান লুক আপন হিমসেলফ অ্যাজ এ সুপিরিয়র টু অল আনটাচেবল, সেও কিন্তু একটা অহংকার রাখে যে আমরা যা টাঙ্গাবালা, আমরা হয়তো এই দলিতদের থেকে উপরে আছি। ঠিক আছে, even a barrister at law, even a scholar and PhD from the best university in the world, দেখো আমি এক ল পড়াশোনা করে এসেছি, ব্যারিস্টার হয়ে এসেছি এবং পিএইচডি করে এসেছি, স্কলার, কিন্তু দেখুন আমার কি হাল, যে সমাজে আমার কিন্তু পরিচয় ওই ব্যারিস্টার নয়, আমার পরিচয় স্কলার নয়, আমার পরিচয় আমি দলিত, এবং আমাকে স্পর্শ করতে চায় না। বাট আই ওয়াজ লাকি অ্যাট গুড ডক্টর ট্রিটেড মি, কিন্তু ভাগ্য ভালো আমার ছিল যে ডাক্তার অন্তত আমাকে ট্রিট করলো এবং আমাকে চেক করলো। আই রিকল রিডিং দিস নিউজ ফ্রম ইয়ং ইন্ডিয়া, তার কারণ এমন এমন ঘটনা ঘটেছে যেখানে ডাক্তারবাবুরা পর্যন্ত দলিতদের ট্রিটমেন্ট করেনি, ছুঁয়েনি পর্যন্ত। ঠিক আছে, তা আমার ভাগ্যটা ভালো ছিল যে আমি একটা ডাক্তার পেয়ে গেলাম, এবং ডাক্তারবাবু বেশ ওপেন মাইন্ডেড পার্সন ছিলেন, এবং ডাক্তারবাবু আমাকে স্পর্শও করেছিলেন এবং আমাকে ঠিকঠাক ট্রিটমেন্ট দিয়েছিলেন, আমি সুস্থ হয়ে গেছিলাম। কিন্তু সেই লোকটার কথা কি বলবো, যে লোকটাকে ডাক্তারবাবু স্পর্শ করেনি, তার ঘটনাটাও একবার বলি, শুনে নাও। দেখবি ইয়েলো কালারে দেওয়া আছে অন্য একটা লোকের ঘটনা, যার সাথে কি রকম হয়েছিল, একটা স্কুল টিচারের ঘটনা। শোনো, অন দ্য 5th of this month ওই স্কুল টিচার লিখছেন, এটা একটা অন্য স্কুল টিচারের গল্প, যে দলিত ছিল, সেই দলিতের সাথে কি হলো। অন দ্য 5th of this month এ চাইল্ড ওয়াজ বর্ন টু মি, অন দ্য 7th মাই ওয়াইফ ফেল ইল। 5 তারিখে একটা শিশুর জন্ম হচ্ছে, 7 তারিখে স্ত্রী অসুস্থ হয়ে যাচ্ছে, হার ভাইটালিটি সিম টু এপ ডাউন, তার যেন শরীর খারাপ বলে মনে হচ্ছে, এবং তার যেন প্রাণ শক্তি কমে আসছে মনে হচ্ছে। হার চেস্ট বিকাম ইনফ্লেম, বুকে ব্যথা দেখা যাচ্ছিল। হার ব্রিদিং বিকাম ডিফিকাল্ট, সে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আই ওয়েন্ট টু কল এ ডক্টর, আমি ডাক্তার ডাকতে গেলাম, বাট হি সেড দ্যাট হি উড নট গো টু দ্য হাউস অফ হরিজন, কিন্তু ডাক্তারবাবু বললেন আমি কোনো হরিজনের বাড়িতে যাব না, আমি কোনো দলিতের বাড়িতে যাব না। নর ওয়াজ আই প্রিপেয়ার টু এক্সামাইন দ্য চাইল্ড, আমি এবং কি সে বললো আমি কোনো দলিত শিশুকেও আমি দেখবো না। দেন আই ওয়েন্ট টু দ্য নাগর সেট, তখন আমি বাধ্য হয়ে নগর সেটের কাছে গেলাম, অ্যান্ড প্লিজ ফর হেল্প, আমি গিয়ে পর সাহায্য চাইলাম। দ্য নাগর সেট স্টুড সিওরিটি টু দ্য ডক্টর ফর মাই পেইং হিজ ফিজ, নাগর সেট তখন কি বললেন, ডাক্তারবাবুকে বললেন যে আমি গ্যারেন্টি নিচ্ছি এই লোকটা টাকা দেবে, তুমি টাকা পাবেই এবং তুমি যাও। দেন দ্য ডক্টরস কেম, but on one condition, that he would examine only outside the Harijan colony. কিন্তু ডাক্তারবাবু একটা শর্ত দিয়ে এলেন, আমি বাবু তোমাদের বস্তিতে ঢুকবো না, বস্তির বাইরে নিয়ে আসতে হবে পেশেন্টকে। আই টুক মাই ওয়াইফ আউট অফ দ্য কলোনি অ্যালং, তা যাই হোক আমি আমার স্ত্রীকে কলোনির বাইরে, বস্তির বাইরে নিয়ে এলাম, অ্যান্ড নিউবর্ন চাইল্ড, এমনকি নবজাত শিশু সন্তানকেও বাইরে নিয়ে এলাম। দেন দ্য ডক্টরস গেভ হিজ থার্মোমিটার টু এ মুসলিম, ডাক্তারবাবুর সাথে একটা মুসলিম অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ডাক্তারবাবু সে মুসলিম অ্যাসিস্ট্যান্টকে কি দিলেন, থার্মোমিটারটা দিলেন। হু গেভ ইট টু মি, যে মুসলিম অ্যাসিস্ট্যান্ট ছিলেন উনি আবার আমাকে দিলেন থার্মোমিটারটা, অ্যান্ড আই গেভ ইট টু মাই ওয়াইফ অ্যান্ড দেন রিটার্ন টু দ্য সেম প্রসেস। তারপর আমি আমার স্ত্রীর গায়ে থার্মোমিটার লাগিয়ে সব কিছু চেক করলাম, আবার আমি মুসলিম পার্সনটাকে দিলাম, এই মুসলিম পার্সন ডাক্তারবাবুর হাতে দিলেন। এই প্রসেসে উনি ট্রিট করেছিলেন। ইট ওয়াজ 8 o'clock ইন দ্য ইভিনিং, রাত্রি 8টা প্রায়, সন্ধ্যা 8টা প্রায়। ডক্টর অন দ্য লুকিং অফ দ্য থার্মোমিটার সেড দ্য মাই ওয়াইফ ওয়াজ সাফারিং ফ্রম নিউমোনিয়া, ডাক্তারবাবু বললেন যে আমার স্ত্রীর নিউমোনিয়া হয়েছে। দেন দ্য ডক্টর ওয়েন্ট অ্যাওয়ে অ্যান্ড সেন্ড দ্য মেডিসিন, তারপর ডাক্তারবাবু চলে গেলেন এবং মেডিসিন দিয়ে গেলেন। দ্য ডক্টর রিফিউজ টু সি দ্য লেটার, পরবর্তী সময় আবার যখন স্ত্রী অসুস্থ হয়ে গেল, ডাক্তারবাবুকে ডাকবার প্রয়োজন হলো, ডাক্তারবাবু এলেন না। দো আই গেভ 2 rupees ফি, যদি আমি 2 টাকা ফিস, আজকে 2 টাকা ভাবিস না, সেই যুগে 2 টাকা অনেক বেশি ছিল, ঠিক আছে, মানে 2000 টাকার মতো ধরতে পারিস। দ্য ল্যাম্প অফ মাই লাইফ হ্যাজ ডাইড, দ্য ল্যাম্প অফ মাই লাইফ হ্যাজ ডাইড, এবং আমার স্ত্রী মারা গেল। সি পাস্ট অ্যাওয়ে অ্যাবাউট 2 o'clock আফটারনুন, দুপুর 2টোর সময় মারা গেছিল। Listen, it was written in a village school teacher whose wife died because the doctor would not touch her to examine her. শোনো তাহলে, এইরকম দলিতদের অবস্থা, যে ডাক্তারবাবু দলিতকে ছুতে চাইছে না, এবং দলিতকে যেহেতু স্পর্শ করছে না, অস্পৃশ্য বলে স্পর্শ করছে না,
দলিতরা এইভাবে মরে যাচ্ছে। আর সাডার টু থিঙ্ক দ্যাট মাই লেগ মে নট হ্যাভ বিন হিল, আমার তো ভয়ই লাগছে, আম্বেদকর বললেন, যে আমার পাটা ঠিক হবে কিনা। ঠিক আছে, এটা উনি বললেন, তারপর আস্তে আস্তে সুস্থতা লাভ করে গেলেন। তার পরের চ্যাপ্টারে এসো, পরের চ্যাপ্টার যদি দেখো, সেখানে তুমি কি দেখতে পাবে, এখানে একটা কলোনির মতো রয়েছে, এখানে আম্বেদকর, ডক্টর আম্বেদকরের মূর্তি রয়েছে এবং এখানে ছবিটা রয়েছে। এখানে ডক্টর আম্বেদকর বলছে, এ ট্রুলি টেরিবল স্টোরি বাট এ কমন ওয়ান অ্যামং আওয়ার পিপল। এটা একটা ভয়ানক গল্প, যে গল্পটা আমরা পেলাম, কিন্তু এইটাই ঘটে দলিতদের সাথে। নাও উই উড বেটার গেট মুভিং ব্যাক টু দ্য বাস। কিন্তু চলো, অনেক গল্প হয়েছে, সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলো বাসে যাবো, তার কারণ আমাদের জার্নি কমপ্লিট করতে হবে। জার্নির মাঝে আমরা গল্প গুজব করছিলাম, চলো চলো সবাই জার্নিটা কমপ্লিট করি। এরপর সবাই বাসে চড়ে যাচ্ছে জার্নি কমপ্লিট করার জন্য। থ্রোন আউট অ্যাট হসপিটাল, এখানে কি এবার এবার নিচের পেপার কাটিং আবার দেওয়া হচ্ছে। এই পেপার কাটিং গুলো কেন দেওয়া হচ্ছে? মাঝে মধ্যে গল্প চলতে চলতে হঠাৎ করে পেপার কাটিং দিয়ে দেওয়া হচ্ছে, তার কারণ এইটা বোঝানোর জন্য যে দলিতরা বা এই যে অস্পৃশ্য জাতি যারা রয়েছে তারা আজও সমাজে অত্যাচারিত হয়। সেই জন্য একদম রিসেন্ট যেগুলো সম্প্রতি ঘটছে সেই রকম টর্চারের যেগুলো পেপারে ছাপা হয়েছে ডেট সহ বলে দেওয়া হচ্ছে। টাইমস নাও নেটওয়ার্ক 2 নভেম্বর 2007 এখানে রিপোর্টিং করছে, কানপুরে হয়েছে। If it was expected to atrocities against the Dalit would have become tiny thing to the past. তোমাদের যদি মনে হয় যে অতীতে শুধু দলিত অত্যাচার হতো, আফটার দিস আইকন মায়াবতী কেম টু পাওয়ার, ইভেন উত্তরপ্রদেশে যেমন মায়াবতী যে দলিত কন্যা, যে নিজে দলিত, সে যখন মুখ্যমন্ত্রী হলো তার সময়ে কি হলো, দলিত মাইনরিটির ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। ইট ওয়াজ মিসপ্লেসড বিকজ অফ দ্য শকিং ইনসিডেন্ট। 2 দলিত উমেন ডায়েড আফটার বিং থ্রোন আউট অফ দ্য গভর্নমেন্ট হসপিটাল হেয়ার অন থার্সডে। 2 দলিত উমেনকে হসপিটাল থেকে বের করে দিল শুধু দলিত হওয়ার জন্য, এবং তারা মারা গেছিল। দ্য গ্রুসাম অ্যাসল্ট টুক প্লেস বিকজ দ্য ইনএবিলিটি অফ দ্য উমেন টু ব্রাইব দ্য গভর্নমেন্ট হেলথ অফিসার উইথ দ্য পেনাল্টি 1000 each barely 2 hours after they given birth of 2 babies. আসলে কি, যে গভর্নমেন্টের যে সরকারি কর্মচারীরা ছিল তারা এই দলিতদের কাছ থেকে ঘুষ চেয়েছিল 1000 টাকা করে, কিন্তু এরা যেহেতু ঘুষ দিতে পারেনি, গরিব দলিত ছিল, তাই তাদের হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। দেবরতী 25, এদের নামগুলো দেওয়া হয়েছে। হু গেভ বার্থ অফ এ বয় অ্যারাউন্ড 5 PM ওয়াজ দ্য ফার্স্ট টু ডাই অ্যান্ড হার হাজব্যান্ড দিলীপ had admitted her to the hospital and bribing the official 500 rupees as per governmental norms. দেখো 500 টাকা দিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস, কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী, যেটা গভর্নমেন্টের বর্তমানে নিয়ম রয়েছে উত্তরপ্রদেশে, কি যে হসপিটাল ইজ ফ্রি, যে হসপিটাল সবার জন্য ফ্রি, দলিত হও ব্রাহ্মণ হও সবার জন্য ফ্রি। অ্যান্ড দ্য উমেন কামিং টু ডেলিভারি গেট 1400 অ্যাজ অ্যান অ্যালাউয়েন্স। এবং কোনো মেয়ে যদি প্রেগনেন্ট থাকে অ্যান্ড ডেলিভারি হয় সেক্ষেত্রে 1400 টাকা গভর্নমেন্ট দিচ্ছে। অন দ্য কন্ট্রারি দিলীপ ওয়াজ আস্কড টু পে অ্যাডিশনাল 1000। সেটা তো এরা পাইনি, তার পরিবর্তে আরও 1000 টাকা এদিকে দিতে হবে বলে এই দাবি করা হয়েছিল হসপিটালের তরফ থেকে, বিকজ দে ওয়ার দালিত। উইদিন আওয়ার্স কমলা, ওয়াইফ অফ রামপ্রকাশ অফ আম্বারপুর ভিলেজ টু ওয়াজ থ্রোন আউট অফ দ্য হসপিটাল। এই ঘটনা ঘটতে না ঘটতে আরেকটা ওই রকমই ঘটনা ঘটলো, যেখানে একইভাবে একটা মহিলাকে বের করে দিয়ে জাস্ট গিভেন বার্থ টু এ গার্ল চাইল্ড of the family members requested to pay refused to pay bribe of 500 rupees. তার কারণে এদের কাছেও 500 টাকা চাওয়া হয়েছিল, কিন্তু এরা বললো দিতে পারবো না। তা বরং এরা ডিমান্ড করেছিল যে আমাদের 1400 টাকা যেটা গভর্নমেন্ট দিচ্ছে সবাইকে সেটা দাও। আন্ডার ইন দ্য জাননী সুরক্ষা যোজনা মিন ফর দ্য প্রেগনেন্ট উম্যান টু দ্য বিলো পভার্টি লাইন, সেটা তো দেওয়া হয়নি, বরং এদের হসপিটাল থেকে বের করে দেওয়া হয়েছিল। তো এটা বর্তমান যুগের ঘটনা। পরের পেজে আমি চলে এলাম গাইজ। তার মানে বর্তমান যুগেও দলিতদের উপর অত্যাচার হয়ে থাকে। তো যাই হোক, এবার ফিরে আসছি মূল গল্পটাতে, যেখানে আম্বেদকর আবার বাসে চলেছেন এবং আবার এগিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাবে বাসে চলেছেন আম্বেদকর এবং তার সঙ্গীরা, এবং বাস এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এখানে দেখতে পাবে এখানে বিভিন্ন ইমেজ রয়েছে, এবং আস্তে আস্তে এই পেজটার মধ্যে 2-1টা কমেন্ট রয়েছে, সেগুলো একটু পড়ছি আমি। মাই ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। We want tea very badly, but we really want to see the fort by day night. চা পেলে ভালো হতো, বাস জার্নি হচ্ছে তো, চা পেলে ভালো হতো, কিন্তু না, আর দাঁড়ানো যাবে না, কারণ দিনে দিনেই ওখানে পৌঁছাতে হবে। ইফ ইউ স্টপ নাও, এখন যদি দাঁড়াই, উড নট গেট টু বিফোর দ্য ডার্ক, অনেক সন্ধ্যা হয়ে যাবে এবং সেখানে পৌঁছাতে পারবো না। উইল ইউ ওয়েট ফর আস টু কাম ব্যাক? ঠিক আছে, এই সমস্ত বলছে। বাবা সাহেব, ইউ মাস্ট হ্যাভ টি অ্যান্ড রিফ্রেশমেন্ট উইথ আস ফার্স্ট। বাবা সাহেব, চলুন আগে একটু রিফ্রেশমেন্ট, একটু চা তা খেয়ে নিই।
দেন উইল সেন্ড সাম বয়েজ টু শো ইউ দ্য ওয়ে টু দ্য ফোর্ট। তারপর ওখানে যারা আমাদের লোকজন রয়েছে তাদের সাহায্য নিয়ে আমরা ওইদিকে দৌলতাবাদে চলে যাব সুন্দর কেভগুলো, বুদ্ধিস্ট কেভগুলো দেখতে। এইবারে তারা মাঝখানে একটা নিজামের প্যালেস দেখতে পাচ্ছে, নিজামের প্যালেস, এবং এনারা ঠিক করছেন সেই নিজামের প্যালেসে, যেটা মুসলিমদের টেরিটরি বেশি করে, সেই মুসলিম পিপলরা যেখানে থাকেন, তো এনারা ভাবলেন আমরা সেখানে চলে যাই। কিন্তু ঘটনা এখানে একটা ঘটে যাবে। ঘটনা এটা রমজান মান্থ চলছে। আমরা জানি পবিত্র রমজান মান্থে কি হয়। এখানে পবিত্র রমজান মান্থে ধর্মপ্রাণ মুসলিমরা সবসময় কি করে থাকেন, সবসময় একটা পবিত্র জীবনধারার মধ্যে থাকেন, ঠিক আছে। তো রমজান মান্থ চলছিল, প্রে করতে হয় সেই সময়টাতে, শুধুমাত্র নিজের জীবনটাকে প্রে মানে প্রার্থনার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়, ইভেন ফাস্টিং করতে হয়। তো যাই হোক, ওয়াও দ্যাট সেই সময়ে এনারা এসে পৌঁছেছেন মানে আম্বেদকর এবং তার 30 জন সঙ্গী এসে পৌঁছেছেন এবং সে ফোর্টে ঢুকছেন। তখন রমজান মান্থ চলছে। ওয়াও দ্য ফোর্ট লুকস ম্যাজেস্টিক। এবার এরা নামলো বাস থেকে, আর আম্বেদকর নামলেন এবং এখানে সঙ্গীরা সবাই নামলেন, বাস থেকে নামলেন এবং বললেন বাহ খুব সুন্দর তো লাগছে দেখতে, একদম ম্যাজেস্টিক, এই মহলটা খুবই সুন্দর লাগছে। লুক এ ট্যাঙ্ক অফ ফ্রেশ ওয়াটার। আরে বাবারি, এখানে কি একটা সরোবর, যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জলের সরোবর। ওরা নেমেই একটা জলের সরোবর দেখতে পেয়েছে, বুঝতে পারলে। লেটস ওয়াশ ফার্স্ট। ওখানে যাই একটু হাত মুখ ধুয়ে নিই। আর ফিল পার্সড অ্যান্ড ডাস্টি, খুব ধুলোয় ভর্তি হয়ে গেছি আমরা। গিয়ে পর আম্বেদকর এবং তার সঙ্গীরা সবাই কি করলো, ওখানে একটা পরিষ্কার জলের সরোবর দেখতে পেয়েছে ওই মহলটা সামনেটাতে, এবং গিয়ে পর হাত পা ধুতে শুরু করেছে। আর নো ওয়ান সিমস টু বি অ্যারাউন্ড, আশেপাশে তো কেউ নেই। গিয়ে পর এখানে হাত পা ধুয়ে দিই। ইট ইজ দ্য অনলি মান্থ রমজান, দ্য মোস্ট অফ দ্য পিপল ইয়ার মুসলিম। এবং এটা আম্বেদকর ভাবছেন এটা তো রমজান মান্থ চলছে এবং এখানে বেশিরভাগ লোক মুসলিম লোক রয়েছে, তো এখানে বোধহয় আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতার সমস্যাটা থাকবে না, ঠিক আছে। তার কারণ সেটা তো শুধু হিন্দু কমিউনিটির মধ্যে থাকে। কিন্তু এখানে যা অভিজ্ঞতা হবে ওনার, সেটা তো উনি বুঝবেন যে অস্পৃশ্যতা বা দলিত শুধু হিন্দু কমিউনিটির মধ্যে নয়, দলিতদের সবাই ঘৃণা করে এইটা। এবার যখন এখানে হাত পা ধুচ্ছে ওই সরোবরটাতে বা পবিত্র পুকুরটাতে, যেখানে হয়তো প্রে করে সবাই ওখানে জলপান করে, বা মেবি তারাও হয়তো হাত পা ধুয়ে প্রার্থনার পর ওখানে কি হচ্ছে, সেই সরোবরে এনারা যখন বাস থেকে নেমে নিয়ে যখন হাত পা ধুতে শুরু করেছেন, তখন ওখানে যে মুসলিম গার্ডসরা ছিল তারা সবাই ছুটে ছুটে আসছেন। Those untouchable, hey untouchable, তোমরা they have polluted the them, তোমরা আমাদের ট্যাঙ্কটাকে, আমাদের সরোবরটাকে পলিউট করে দিলে। এটাকে কেন ধুলে? এই সরোবরে তোমরা কেন হাত পা ধুলে? কেন এই সরোবরটাকে তোমরা স্পর্শ করলে? এইভাবে আম্বেদকরদের বলা হচ্ছে। এরপরে অংশ দেখবো যে আম্বেদকর এবং তার 30 জন সঙ্গী একদিকে, আর একদিকে কিছু মুসলিম পার্সন যারা ওই ফোর্টের দায়িত্ব ছিল, তারা একদিকে হয়ে গেছে, মানে একটা সংঘর্ষের পরিস্থিতি চলে এসছে। এখানে মুসলিম পার্সনটা বলছে তোমরা আমাদের সরোবরটাকে পলিউট করলে কেন, এবং আম্বেদকর বললেন যে সরোবর থেকে শুরু করে সবকিছুই পাবলিক প্রপার্টি, যে কেউ জল খেতে পারে। এখানে দেখো এরকম একটা ঝামেলা হয়ে যাবে। স্যার, হাউ ডু ইউ গেট পারমিশন টু গো ইনটু দ্য ফোর্ট? এখানে বললো, এখানে দেখো বলছে হু আর ইউ, এরা জিজ্ঞেস করছে মুসলিম পিপলরা, যারা ওখানে যে গার্ডস ছিল সেই গার্ডসরা জিজ্ঞেস করে, তোমরা কারা? দ্য আনটাচেবল হ্যাভ বিকাম অ্যারোগেন্ট, তোমরা আনটাচেবল না, তোমরা দলিত না, তোমাদের এত সাহস যে তোমরা এই প্যালেসের মধ্যে ঢুকে আমাদের সরোবরকে নষ্ট করলে। দ্য ডেজ হ্যাভ ফরগটেন দেয়ার রিলিজিয়ন টিচেস দেম, তোমরা কি তোমাদের নিজেদের ধর্ম ভুলে গেছো? তোমাদের ধর্ম তোমাদের সব থেকে নিচে স্থান দিয়েছে, তোমরা কি সেই ব্যাপারটাও ভুলে গেছো? তোমরা এখন পলিউট করতে শুরু করছো সবকিছু। রিমেন লো অ্যান্ড ডিগ্রেডেড, তোমরা সবচেয়ে নিচু জাতি এবং তোমরা সব থেকে বেশি নিচু প্রকৃতির মানুষ, সেটা কি তোমরা ভুলে গেছো? দ্য ডিউড মাস্ট হ্যাভ টাফ এ লেসন, এদের চলো সবাইকে, এই বদমাইশগুলোকে, এই শয়তানগুলোকে অবশ্যই শিক্ষা দিতে হবে। দেন দ্য পিপল ইউ আর স্টেইং উইথ দ্য ওয়ান টু ব্লেম, ঠিক আছে। তো দেন দ্য পিপল ইউ আর স্টেইং উইথ আর দ্য ওয়ান টু ব্লেম, তোমরা যাদের সাথে থাকো তাদেরকে দোষ দেওয়া উচিত, কারণ তোমাদেরকে এখনো ঠিকঠাকভাবে শেখানো হলো না যে তোমরা সমাজের কোন স্তরে রয়েছো। দে আর ফ্রম দ্য আনটাচেবল ভিলেজ, তোমরা গ্রাম থেকে এসছো, দলিত গ্রাম থেকে এসছো, তার মানে তোমরা সবাই দলিত না? তোমাদের এত সাহস কি করে হয় আমাদের ট্যাঙ্ককে পলিউট করার? এইভাবে মুসলিম গার্ডসরা বলতে শুরু করলো, ইউ সন অফ বিচেস, এখানে গাল শুরু করলো পুরো, ঠিক আছে। রেস্ট্রেন ইয়োরসেলফ বয়, উই ডোন্ট ওয়ান্ট রায়ট অ্যান্ড ডেড বডিজ। তখন আম্বেদকররা বললো, হেই তোমরা থেমে যাও, এত গালমন্দ কেন করছো? আমরা এখানে ঝামেলা করতে আসিনি। স্যার, হাউ ডু ইউ গেট দ্য পারমিশন টু গো ইনটু দ্য ফোর্ট? সাহেব, উই আর আউটসাইডার্স, উই ডু নট নো ইয়োর লোকাল কাস্টম। আম্বেদকর এবং আম্বেদকরের লোকজন বলল যে
আমরা লোকাল কাস্টমার আপনাদের জানতাম না, আমরা যদি কিছু ভুল করেছি ওটা ভুলবশত হয়ে গেছে। ইট ওয়াজ রিয়েলি আওয়ার মিস্টেক বিকজ উই অ্যাক্টেড উইদাউট ইনকোয়ারি। তার কারণ এটা আমাদেরই ভুল, আমরা মানছি। আম্বেদকর এবং আম্বেদকর সঙ্গীরা বললেন যে আমরা না জেনে এই জলের সরোবরটাকে ছুঁয়ে ফেলেছি বা এখানে আমরা হাত পা ধুয়ে ফেলেছি। সাহেব, উই ডিড নট নো দ্যাট উড ড্রিঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড উই জাস্ট অনলি কট আপ উইথ দেম। আমরা জানতাম না যে উই ডিড নট নো দ্যাট দে উড ড্রিঙ্ক দ্য ওয়াটার, উই অনলি জাস্ট কট আপ উইথ দেম। আমরা জানতাম না যে ওই জল তোমরা পান করবে, ঠিক আছে? তো আমরা ভুল করে ওখানে হাত পা ধুয়ে ফেলেছি, তো এইটা নিয়ে ঝামেলা করো না। ইউ বাস্টার্ডস, এখানে ওরা পুরো গাল দিচ্ছে। Why didn't you tell these strangers that the tank could not be used by the untouchable? কেউ কি তোমাদের বললো না এখানে যে এই ট্যাঙ্কটা, এই সরোবরটা আনটাচেবল বা দালিতদের দ্বারা ব্যবহার করার যোগ্য নয়? You restrain yourself, dirty scavengers. Even everyone must conform to this religion. Untouchable must not take water from a public tank. তোমাদের ধর্মই তোমাদের শিখিয়েছে যে কোনো পাবলিক ট্যাঙ্ক থেকে জল খাবে না তোমরা। তাও তোমাদের এত সাহস কি করে হয় যে তোমরা পাবলিক ট্যাঙ্ক থেকে জল খাচ্ছ? এটা তোমাদের আস্পর্ধা, তোমাদের শিক্ষা দিতে হবে। তো এইরকম ভাবে যখন ঝামেলা হচ্ছে তখন আম্বেদকর বলে উঠলো, এদিকে ঝামেলাগুলো হচ্ছিল দুই দলের মধ্যে প্রায়, তখন আম্বেদকর বলে উঠছে, লোক, আই এম এ পেশেন্ট ম্যান। শোনো হে তোমরা গার্ডস যারা রয়েছে, শোনো আমার কথাটা। লোক, আই এম এ পেশেন্ট ম্যান বাট আই উইল নট টলারেট ইয়োর গ্র্যাটিয়াস ইনসাল্ট। আমি একজন ধৈর্যশীল মানুষ, কিন্তু তোমরা ক্রমাগত গালমন্দ করে যাবে এবং এটা আমি শুনবো না। শান্ত থাকো ইয়ং ম্যান, ইজ দ্যাট হোয়াট ইয়োর রিলিজিয়ন টিচ? তোমরা যারা এখানে রয়েছো, তোমাদের ধর্ম কি সেটাই শেখায়? Would you prevent an untouchable from taking water from this tank if he become Mohammedan? আচ্ছা, কোনো আনটাচেবল যদি মুসলিম ধর্মে দীক্ষিত হয়, তাহলেও কি তোমরা তাকে বাধা দেবে তখন জল খেতে? জাস্ট টেল আস ইফ উই ক্যান গেট ইনটু দ্য ফোর্ট অর নট। আমাদেরকে শুধু একটা কথাই বলো, আমরা এই নিজাম প্যালেসে ঢুকতে পারবো কিনা, এই ফোর্টে, এই যে রাজমহলটা রয়েছে, এই যে কেল্লাটা রয়েছে, এইটার ভেতর ঢুকতে দেবে কি না? ইফ ইউ ক্যান নট, উই ডোন্ট ওয়ান্ট টু স্টপ। তোমরা যদি আমাকে ঢুকতে না দেবে, আমাদের কোনো ব্যাপার না, আমরা দাঁড়াবো না। হিয়ার টেক দ্য পিস অফ পেপার টু টেল হু অ্যাম আই। তবে যাওয়ার আগে খেয়াল রাখবে আমি কে, তার এই কার্ডটা দেখে নাও। হু অ্যাম আই, সো ইটস দ্য ম্যান ইন চার্জ। আর তোমাদের মধ্যে যে হেড রয়েছে তাকে কার্ডটা দাও, ইউ ক্যান গো। তখন দেখলো যে বুঝতে পারলো আম্বেদকর কে আসলে, এবং একটা দলিত নেতা এবং ব্যারিস্টার, এই সমস্ত লেখা আছে, সমস্ত দেখে সবাই বুঝতে পারলো যে হোমড়া চোমড়া মানুষ। ইউ ক্যান গো ইন, ঠিক আছে, আপনারা যেতে পারেন ভেতরে, বাট ইউ ক্যান নট টাচ ওয়াটার, জল ছোবেন না ভেতরে। এনিওয়ার ইন দ্য ফোর্ট, বা ভেতরে গিয়ে কোনো কিছু স্পর্শ করবেন না, মূর্তি টুর্তি যা কিছু আছে। দিস সিপাই রহমান, সিপাই উইল গো উইথ ইউ, তো আপনাদের সাথে যাবে। টু দ্যাট ইউ ওবে দ্য অর্ডার, যাতে দেখে যে আপনাদের যা বলা হয়েছে সেটা আপনারা মানছেন কিনা। এইভাবে রহমানকে পাঠিয়ে দেওয়া হলো তাদের সাথে। তার মানে এই ঘটনা দিয়ে বোঝানোর চেষ্টা করলো, ঠিক আছে, যে জাতপাতের ব্যাপারটা শুধুমাত্র একটা কমিউনিটির মধ্যে নয়, জাতপাতের ব্যাপারটা অন্যান্য কমিউনিটির মধ্যেও ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে দলিতদের এগেনস্টে সবাই ছিল যেন। তার পরের পেজে যদি আসি আমরা, পরের পেজটাতে দেখো, এখানে দেখতে পাবে তুমি, এখানে আম্বেদকর বলছেন, কি বলছেন, পরের পেজটা দেখবে, এখানে কি বলছেন আম্বেদকর। A lot of people say we exaggerated the allegation of Hindu injustice, oppression and tyranny. অনেক লোক বলছে আমরা নাকি অতিরঞ্জিত করছি, মানে বাড়িয়ে বলছি যে আমাদের উপর অত্যাচার হয়, টর্চার হয়। The doctors who treated the untouchable woman, for instance, উদাহরণস্বরূপ, যে ডাক্তারবাবুটা ওই মহিলাকে, দলিত মহিলাকে স্পর্শ করতে চাইলেন না, felt no qualm of conscience of setting aside the code of conduct which binding is on his profession. ডাক্তারবাবুকে বলে যে পেশেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করবে না, পেশেন্টের ব্যাকগ্রাউন্ড চেক না করেই পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে। সেই ডাক্তারবাবু নিজের প্রফেশনাল এথিক্সকে দূরে সরিয়েও শুধু আনটাচেবিলিটি মানছেন। তাহলে ভাবো আমাদের অবস্থাটা কি হয়। আর তোমরা বলছো আমরা নাকি বাড়িয়ে বলছি আমাদের সাথে এইরকম অত্যাচার হচ্ছে। দ্য হিন্দু কুড প্রেফার টু বি ইনহিউম্যান রাদার টু টাচ অ্যান আনটাচেবল। একটা হিন্দু ইনহিউম্যান হয়ে যাবে, কিন্তু কোনোভাবে একটা আনটাচেবলকে স্পর্শ করবে না। In Baroda, I found the person who is untouchable to Hindu is also untouchable to Parsi. আমি যখন বারোদাতে গেছিলাম তখন আমি দেখলাম যে আনটাচেবলটা হিন্দুর কাছে অস্পৃশ্য, যাকে ছোঁয়া যায় না, সেই আনটাচেবলটা আবার পার্সির কাছেও অস্পৃশ্য, পার্সিরাও তাকে ছোঁয়ে না। And in দৌলতাবাদ, যখন আমি দৌলতাবাদ গেলাম, তখন I discovered that a person who is untouchable to Hindu is also untouchable to Mohammedan.
এবং যখন আমি দৌলতাবাদ গেলাম তখন আমি দেখলাম যে মানুষটা হিন্দুদের কাছে অছুত, বা যে মানুষটা হিন্দুদের কাছে ছোঁয়ার যোগ্য নয় বা আনটাচেবল, সেই লোকটা আবার মুসলিমদের কাছেও আনটাচেবল। তো এটা সারা ভারতবর্ষেই দলিতদের উপর এইরকম অত্যাচার চলে, এইটা উনি বলছেন। এরপর আমরা বর্তমান যুগে চলে আসছি, তখন ছেলেটার মধ্যে এবং মেয়েটার মধ্যে আবার গল্প হচ্ছে, এটা মডার্ন টাইমে চলে আসছে আবার। এখানে দেখো, if we take equality and the social justice at all seriously, this country today, it's thanks to Ambedkar. এখানে মেয়েটা বলছেন কফি খেতে খেতে গল্প করছেন মেয়েটা, যে আমরা যদি আজ সোশ্যাল জাস্টিসের ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছি, তা ফুল ক্রেডিট গোজ টু আম্বেদকর স্যারের জন্য এগুলো হচ্ছে, ডক্টর আম্বেদকর বাবা সাহেবের জন্য এটা হচ্ছে। ইউ আর এক্সাগারেটেড, রাইট? আরে আরে আরে, তুমি একটু বাড়িয়ে বলছো, যাই বলো আর তাই বলো, ছেলেটা বললো। নেক্সট ইউ উইল বি সেইং দ্যাট আম্বেদকর ওয়াজ মোর সিরিয়াস অ্যাবাউট ইকুয়ালিটি দ্যান গান্ধী। এরপরে আরেকটু বাড়াতে বাড়াতে তুমি গাছে চড়ে যাবে। ছেলেটা বলছে মেয়েটাকে, ছেলেটা বলছে তুমি তো একটু আম্বেদকরকে বাড়িয়ে চাড়িয়েই বলছে, এবার তো তুমি বলবে যে আম্বেদকর নাকি গান্ধীজির থেকেও বেশি ভালো ছিল এই ইকুয়ালিটি বা সাম্যতার ব্যাপারে, এইটাই বলবে। তখন মেয়েটা বলছে হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছি, সেটাই তো ঠিক কথা, যে গান্ধীজি ইকুয়ালিটির ব্যাপারে সিরিয়াস ছিলেন না, আম্বেদকর সিরিয়াস ছিলেন। আই উড সে উইদাউট হেজিটেশন, মেয়েটা বলতে শুরু করলো, আই উড সে উইদাউট হেজিটেশন, আমি নির্দ্বিধায় বলবো যে এইটাই সত্য, যে গান্ধীজি ততটা ইকুয়ালিটি নিয়ে বা সাম্যতা নিয়ে, সমাজে সবাই একই অধিকার পাবে, সমাজে সবাই ইকুয়াল হবে, এই ব্যাপারে ততটা সিরিয়াস ছিলেন না যতটা আম্বেদকর ছিলেন। আম্বেদকরস ক্যাম্পেইন ফর সোশ্যাল জাস্টিস, জাস্ট সোসাইটি, অল হিজ লাইফ, আম্বেদকর সারাটা জীবন খেটেছিলেন কিসের জন্য? সকল মানুষকে এক করার জন্য। ফ্রম দ্য টাইম হি লঞ্চড অ্যান অ্যান্টি কাস্ট নিউজ পেপার ইন 1920, এবং 1920 সালে তিনি অ্যান্টি কাস্ট নিউজ পেপার ছাপলেন, শুরু করেছিলেন, যেখানে জাতপাত যে কত খারাপ জিনিস সেটা বোঝানোর চেষ্টা করলেন। থ্রু দ্য ইয়ার্স হি স্পেন্ট স্টাডিং দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড কোয়ালিফাইং অ্যাট গ্রেজ ইন টু বি এ লয়ার। লন্ডনে পড়াশোনা করেছিলেন, লয়ার হয়েছিলেন। দো দ্য ইয়ার হি স্পেন্ট প্র্যাকটিসিং ল ইন বম্বে হাইকোর্ট, বম্বে হাইকোর্টে ল প্র্যাকটিস করেছিলেন। হি ওয়ান্টেড দ্য আনটাচেবল কাস্ট টু বি পলিটিসাইজ, তিনি চেয়েছিলেন আনটাচেবল কাস্টকে, মানে দলিত সমাজ যাতে রাজনীতিতে সক্রিয় হয়, রাজনীতি সম্বন্ধে তাদের জ্ঞান আছে, সেটা তিনি চেয়েছিলেন। টু ফাইট ফর দেয়ার রাইটস, দলিত সমাজ, অস্পৃশ্য সমাজ যেন নিজেদের অধিকার সম্বন্ধে জাগরিত হয়, এইটা তিনি চেয়েছিলেন। নট টু হ্যাভ রিলাই অন দ্য কাইন্ডনেস অ্যান্ড দ্য গুড ইন্টেনশন অফ আপার কাস্ট হিন্দু, শুধু হিন্দু সমাজদের উপর ছেড়ে দিলে হবে না, হিন্দু সমাজ তো শুধু উচ্চ শ্রেণীর হিন্দু সমাজের কথা ভাবে, আমাদের কথা কে ভাববে, তাই আমাদেরকেই নিজের কথা ভাবতে হবে, এইটা তিনি বোঝানোর চেষ্টা করছিলেন দলিত সমাজকে। হি লঞ্চড অ্যান অর্গানাইজেশন টু রেজ পলিটিক্যাল অ্যাওয়ারনেস, তিনি বারবার পলিটিক্যাল অ্যাওয়ারনেস স্প্রেড করার চেষ্টা করছেন দলিত সমাজের মধ্যে। অ্যান্ড টু বিল্ড স্কুল, বিভিন্ন জায়গায় স্কুল খুলতে শুরু করলেন দলিতদের জন্য, লাইব্রেরিজ, গ্রন্থাগার খুলতে শুরু করলেন ফর দ্য মোস্ট মার্জিনালাইজ কাস্ট, যারা সমাজে দলিত অস্পৃশ্য তাদের জন্য স্কুল এবং লাইব্রেরি খুললেন যাতে শিক্ষা ছড়িয়ে পড়ে। গান্ধীজি আর ডিফারেন্ট প্রায়োরিটিস, আর গান্ধীজি সাম্যতার ব্যাপারে খুব একটা লড়েননি, গান্ধীজির ডিফারেন্ট প্রায়োরিটি ছিল, গান্ধীজির গুরুত্ব অন্য জায়গায় ছিল, দেশকে স্বাধীন করার ব্যাপারে তিনি লড়াই করছিলেন, আর আমরা লড়ছিলাম একটা বেসিক জিনিস ইকুয়ালিটির জন্য, যেটা আম্বেদকর লড়াই করেছিলেন। He has more concern with India's freedom of the British rule, with the transformation of Hindu society. গান্ধীজির মূল উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীন করা এবং হিন্দু সোসাইটিকে সংশোধন করা, আর আম্বেদকরের যেটা উদ্দেশ্য ছিল সেটা হলো ইকুয়ালিটিকে প্রমোট করা। ইকুয়ালিটি মানে সাম্যতা, সবার মধ্যে সাম্যতা নিয়ে আসা, এইটা ছিল তার কাছে মুখ্য বিষয়। তাই আমি অবশ্যই বলবো সাম্যতার বিষয়ে গান্ধীজির থেকে অনেক উপরে রয়েছেন আম্বেদকর, এইটা হলো আমার ওপিনিয়ন, মেয়েটা বললো। এরপরে দেখো আরো পরের পেজে যদি চলে আসে, এখানে দেখতে পাবো, এখানে কি দেখতে পাবো, উইথ জাস্টিস অফ আওয়ার সাইড উই ডু নট সি হাউ উই ক্যান লুজ আওয়ার ব্যাটল। আম্বেদকর এখানে লেখালেখি করতে শুরু করলেন, বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন প্যাসেজে লিখতে শুরু করলেন। উনি কি লিখছেন নিউজ পেপারে? উইথ জাস্টিস অন আওয়ার সাইড, আমরা যা দাবি করছি সেটা ন্যায় সঙ্গত এবং জাস্টিস আমাদের পক্ষে রয়েছে, ন্যায় আমাদের পক্ষে। আই ডু নট সি হাউ উই ক্যান লুজ আওয়ার ব্যাটেল, আমি তাই বলতে পারি না আমি দেখতে পাচ্ছি না যে কোনোভাবে আমরা ব্যাটেল লুজ করবো। দ্য ব্যাটেল টু মি ইজ আ ম্যাটার অফ জয়, এই সংঘর্ষ আমার কাছে একটা অত্যন্ত আনন্দদায়ক সংঘর্ষ। দ্য ব্যাটেল ইজ ইন দ্য ফুলেস্ট সেন্স স্পিরিচুয়াল, প্রকৃতপক্ষে এই সংঘর্ষ আমার কাছে একটা স্পিরিচুয়াল বিষয়, এটাতে হারানোর কিছু নাই, এটা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। তার কারণ আমি মানুষের সমগ্র অধিকার সম্বন্ধে কথা বলছি, আমি এমন একটা অধিকার সম্বন্ধে কথা বলছি যেটা অত্যন্ত স্বাভাবিক। দেয়ার ইজ নাথিং ম্যাটেরিয়াল অর সোশিয়াল ইন ইট, এটাতে গাড়ি বাড়ি বানানোর কিছু নেই, এটাতে ম্যাটেরিয়ালিজম কিছু নেই, এটা সোশিয়াল কিছু নেই, এটা অত্যন্ত স্পিরিচুয়াল বিষয়। ফর আওয়ার ইজ
দ্য ব্যাটেল নট ফর ওয়েলথ, নট ফর পাওয়ার। আমরা যে সংঘর্ষ করছি কোনো ক্ষমতার জন্য সংঘর্ষ করছি না, আমরা যে সংঘর্ষ করছি কোনো পাওয়ারের জন্য সংঘর্ষ করছি না। ইটস এ ব্যাটেল ফর ফ্রিডম। আমরা স্বাধীনতা এবং সাম্যের জন্য, আমরা সাম্য চাইছি, সোশিয়ালি ইকুয়ালিটি চাইছি, এটাই আমার স্বাধীনতা। ইটস এ ব্যাটেল ফর দ্য রিক্লেমেশন অফ হিউম্যান পার্সোনালিটি। এবং আমরা যে মানুষ, এবং মানুষের যে আমাদের ন্যূনতম অধিকার রয়েছে, ন্যূনতম ইকুয়ালিটি রয়েছে, ন্যূনতম একটা স্বাধীনভাবে থাকার যে অধিকার রয়েছে, সেইটা আমরা দাবি করছি। এই সমস্ত তিনি লেখালেখি করতে শুরু করলেন বিভিন্ন নিউজ পেপারে। আম্বেদকর মাই ফাইনাল, এখানে যে লক্ষ্য করে আম্বেদকর পেপারে লেখালেখি করছেন, সেই ইমেজ রয়েছে। মাই ফাইনাল ওয়ার্ডস টু অ্যাডভাইস টু ইউ আর এডুকেট, অর্গানাইজ অ্যান্ড অ্যাজিটেট। আমি তাই দলিতদের বলবো, অস্পৃশ্য জাতিতে বলবো, আমি তাই দলিতদের বলবো, অস্পৃশ্য জাতিতে বলবো। আম্বেদকর বলছেন, কি বলছেন? এডুকেট, নিজেদিকে শিক্ষিত করো, অর্গানাইজ, সংঘবদ্ধ হও, অ্যান্ড অ্যাজিটেট, তারপর নিজের অধিকারের জন্য উঠে পড়ে লাগো। হ্যাভ ফেথ ইন ইয়োরসেলফ, এবং সর্বোপরি নিজের উপর বিশ্বাস রাখো। এই সমস্ত কথাগুলো আম্বেদকর বলতে শুরু করলেন। এবং এখানে আমরা দেখতে পাই, when Ambedkar was on the print of convincing the British government that the untouchable people should have the separate election, Gandhi actually stepped in and derailed the process. আম্বেদকর যখন ব্রিটিশ পিপলকে বোঝাতে প্রায় সক্ষম হয়ে গেছিলেন, ব্রিটিশ পিপল রাজি হয়ে গেছিল যে দলিতদের জন্য পলিটিক্যালি এদিকে ক্ষমতা দিতে হবে, দলিতদের আলাদা পলিটিক্যালি এদিকে ক্ষমতা দিতে হবে, দলিতদের নিজেদের রিপ্রেজেন্টেশন থাকবে, দলিতদের নিজেদের প্রতিনিধি থাকবে, এগুলো যখন বোঝাতে সক্ষম হয়ে গেছেন আম্বেদকর, তখন গান্ধীজি মাঝখানে চলে এলেন। এবং গান্ধীজি কি বললেন? না, এইগুলো আমি হতে দেব না। কে বললো? গান্ধীজি। গান্ধীজি সরাসরি বিরোধিতা করলেন। কার বিরোধিতা করলেন? আম্বেদকরের বিরোধিতা করলেন, এবং বললেন দলিতরা এখনো এটার যোগ্য হয়নি, যে দলিতরা এখনো যোগ্য হয়নি যে তারা নিজেদের ভালো মন্দটা বুঝতে পারবে। তাহলে কি হলো? সেপ্টেম্বর 31 কি হলো? এখানে দেখো পরের পেজটাতে, টু দ্য মাইনরিটিস কমিটিজ টু দ্য ইন্ডিয়ান রাউন্ড টেবিল। তখন গোল টেবিল বৈঠক চলছিল, ইন্ডিয়ান রাউন্ড টেবিল চলছিল, ইন্ডিয়ান রাউন্ড টেবিল কনফারেন্স চলছিল। The following are the terms and conditions on the depressed class will consent to the place themselves under a minority rule to the self-governed India. যেখানে গোল টেবিল বৈঠকে ঠিক হলো যে কি কি দেয়া হবে সিটিজেনদের জন্য। ইকুয়ালিটি, সিটিজেনশিপ, সবাই একই হবে দেশে। যখন ভারত স্বাধীন হয়ে যাবে কি হবে? সবাই একই হবে। ফ্রি এনজয়মেন্ট অফ ইকুয়াল রাইট, সবাই একই সব কিছু ভোগ করতে পারবে, পাবলিক প্রপার্টি থেকে শুরু করে সব কিছু। প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন, কারোর সাথে জাতপাত হিসাবে কাউকে ছোট বড় করে দেখা যাবে না, প্রোটেকশন দিতে হবে। এবং কি অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন এবং লেজিসলেচার, এবং অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন হবে, মানে প্রত্যেকটা জাতি থেকে লোক উঠে আসবে, যাতে পার্লামেন্টে যাবে, যাতে তাদের কথা তুলে ধরতে পারে। অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন দ্য সার্ভিস, চাকরি বাকরিতে প্রত্যেকটা জাতি থেকে লোক উঠে আসবে, যাতে প্রত্যেকটা জাতি থেকেই লোকজন চাকরিতে যেতে পারে, কোনো জাতি যাতে পিছিয়ে না পড়ে। অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন ক্যাবিনেট, মন্ত্রিসভাতেও দলিতদের লোক থাকতে হবে। রিড্রেস এগেইনস্ট প্রিজুডাইজ অ্যাকশন, এবং সর্বোপরি দলিত বলে কারো এগেইনস্টে যদি কাজ করা হয় সেই লোকটাকে শাস্তি দিতে হবে। I have not slightest doubt the untouchables of India were given the chance of the electing the representatives of the conference. I would find a place here. আম্বেদকর বলছেন, যদি দলিতদের এই সুযোগগুলো দেওয়া হতো, আমি নিশ্চিত যে আমিও সেখানে মনোনীত হতাম। I say therefore that I full represent the claim of my community, এবং আমি বলছি যে আমার কমিউনিটি অর্থাৎ দলিত কমিউনিটিকে সেখানে রাখতেই হবে। ভারতের স্বাধীন ভারতবর্ষে যে মন্ত্রিসভা হবে সেখানে দলিত কমিউনিটি রাখতেই হবে। Let no man be under any mistaken impression as regards that, এবং কোনো মানুষের যেন এই ধারণা না থাকে যে দলিতদের অধিকার না দিলেও হবে। তাহলে এই সমস্ত যখন আলোচনা চলছিল গোল টেবিল বৈঠকে, অ্যাজ গান্ধীজি উইথ ফাস্ট, গান্ধীজি কি করলেন? অনশনে বসে দিলেন। না, এই সমস্ত হতে দেওয়া হবে না, দলিতদের এত অধিকার এখনই দেওয়া যাবে না। সো গান্ধীজি উইথ হিজ গান্ধীজি ফাস্টিং এ চলে গেলেন, অনশনে বসে দিলেন। টুইস্টেড দ্য গভর্নমেন্টস আর্ম, এবং ব্রিটিশ গভর্নমেন্টের হাত মোচড়ে দিলেন যেন গান্ধীজি, কি দিয়ে? তার ফাস্টিং দিয়ে। না, ওই সমস্ত করা যাবে না। গান্ধীজি বললেন, দ্য গভর্নমেন্ট সেলফড দ্য আইডিয়া অফ ইন্ডিপেন্ডেন্স electorals. Ambedkar said, the Congress sucked the juice out and strew the find the face in the untouchable. এবং গান্ধীজি নিজের মতো দমড়ে মুচড়ে একটা খসড়া বানিয়ে দিলেন। গান্ধীজি ব্রিটিশ গভর্নমেন্টকে ফোর্স করে দিলেন। আম্বেদকর বলছেন যে দলিতদের যে জায়গাগুলো ছিল সেখান থেকে মেরিটটাই যেন চুষে বের করে দিলেন, শুধু খোসাটা পড়ে রইল। আই এম শিওর
এবং কি আই এম শিওর ইউ আর জাস্ট অ্যাজ আই এম শিওর দ্যাট ইফ এনি ওয়ান বাট আম্বেদকর হ্যাড ড্রাফটেড ইন্ডিয়া ফ্রি ইন্ডিয়াস ন্যাশনাল কনস্টিটিউশন উড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট ডকুমেন্ট। এবং মেয়েটা এবার বলছে যদি আম্বেদকর সেদিনে কনস্টিটিউশন রচনা না করতেন তাহলে অন্য কেউ যদি লিখতো তাহলে ইন্ডিয়ার কনস্টিটিউশন সম্পূর্ণ আলাদা হতো। ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টরস উড হ্যাভ বি লাইক রিজার্ভেশন ইন জব। আচ্ছা, ছেলেটা মেয়েটার মধ্যে আবার গল্প হচ্ছে। মেয়েটা বলছে যে যদি আম্বেদকর কনস্টিটিউশন না লিখতেন তাহলে কিন্তু কনস্টিটিউশনটা একদম আলাদাই হতো। ঠিক আছে, হ্যাঁ, অ্যাসেম্বলিতে দলিতদের থেকে কেউ যাবে, হ্যাঁ জব রিজার্ভেশনের মতোই তো লাগছে শুনতে। দ্যাটস ওয়ান থিং ইউ অট টু অ্যাবাউট আম্বেদকর ইন স্কুল। হ্যাঁ, এই বিষয়টা আম্বেদকর সম্বন্ধে আমি স্কুলে পড়েছি, ছেলেটা বলছে। হি ওয়াজ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন। হ্যাঁ, আম্বেদকরই তা কনস্টিটিউশন লিখেছিল, এই সমস্ত কথাটা ছেলেটা বলছে। ঠিক আছে, ওয়াজ নট দ্য চেয়ার অফ দ্য সামথিং কাস্ট কমিটি। উনি কি চেয়ারম্যান ছিলেন না, ওই চেয়ারম্যান ছিলেন বোধহয় ওই যে কনস্টিটিউশনাল বোর্ডের, এমনি করে ছেলেটা বলছে, বুঝতে পারলে? দ্য ড্রাফটিং কমিটি, হ্যাঁ কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। দ্য ড্রাফটিং কনস্টিটিউশন দ্যাট দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ড্রাফট ইন 1949, স্বাধীনতার পর যে কনস্টিটিউশন 1949-এ এলো সেটা চেয়ারম্যান ছিলেন, তাই না? তারপর ওখানে কি কি লেখা হলো যখন তিনি চেয়ারম্যানশিপে, তার আন্ডারে যে কনস্টিটিউশনটা লেখা হলো সেখানে মূল মূল কথাগুলো লেখা হয়েছে প্রিয়াম্বলের মধ্যে লেখা রয়েছে। এখানে দেখো প্রিয়াম্বলটা রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দেখো প্রিয়াম্বলটা, এটা কনস্টিটিউশন, এটা আমার কনস্টিটিউশন, দিস ইজ দ্য কনস্টিটিউশন। এবার কনস্টিটিউশনে যদি প্রিয়াম্বলে যাও তুমি কনস্টিটিউশনের প্রিয়াম্বলে কি দেখতে পাবে? একদম প্রিয়াম্বলটাতে তুমি দেখতে পাবে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলে লেখা থাকবে সবসময়। কনস্টিটিউশনের প্রিয়াম্বল খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো সেই কনস্টিটিউশনের প্রিয়াম্বলটা লেখা হলো, এখানে ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে সব কিছু লেখা রয়েছে। তো এখানে যে কনস্টিটিউশন প্রিয়াম্বল রয়েছে সেই প্রিয়াম্বলটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? তো এখানে দেখো বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, প্রিয়াম্বলটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign democratic republic and to secure all its citizens justice, social, economical, political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and promote among them all fraternity, asserting the dignity of the individual, unity of the nation. In our Constitution Assembly this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. Constitution কবে রচিত হয়েছিল, কার আন্ডারে, কে চেয়ারম্যান ছিলেন? এই কনস্টিটিউশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন আম্বেদকর। এবং তার প্রিয়াম্বলে লেখা আছে যে সবাই একই অধিকার ভোগ করবে, সবাই একই দায়িত্ব নেবে, ইত্যাদি ইত্যাদি লেখা হলো। এখানে তারপর দেখতে পাচ্ছি I claim myself in my own person to represent the vast mass of untouchables. I claim that I would get, if there was referendum of untouchables, their vote and I would top of the poll. এবং আম্বেদকর আরো বলছেন যে আমার মনে হয় যে আনটাচেবলসদের আরো বেশি করে ক্ষমতা দেওয়া উচিত ছিল। এইবার কি হলো, এখানে একটা ঘটনা ঘটে গেল। দেখো ঘটনাটা, যেটা একটা বড় সড়ো ঘটনা। এখানে গান্ধীজি আবার স্ট্রাইক করে দেবেন। দেখো এখানে কি বলছে, মার্চ 1932, to Sir Samuel Hoarse, Secretary of the State of India, Dr. Dear Sir Samuel। এখানে মহাত্মা গান্ধী চিঠি লিখছেন স্যামুয়েল স্যারকে, ব্রিটিশ স্যামুয়েল যিনি একজন ব্রিটিশ ছিলেন, ব্রিটিশ অরিজিন ছিলেন, ওনাকে লিখছেন, গান্ধীজি চিঠি লিখছেন। কি লিখছেন? ডিয়ার স্যার স্যামুয়েল, দ্য আনটাচেবলস আর নট ওয়েল অর্গানাইজড। স্যামুয়েলকে বলছেন, গান্ধীজি বলছেন যে ডিয়ার স্যার স্যামুয়েল, আনটাচেবল যারা রয়েছে, দলিত যারা রয়েছে, তারা এখনো অর্গানাইজড হতে পারেনি। দেয়ার ইজ ভেরি লিটল পলিটিক্যাল কনসাসনেস অ্যামং দেম, এবং তারা রাজনৈতিক দিক থেকেও তারা সচেতন নয়। অ্যান্ড দে আর সো হরিবলি ট্রিটেড, আই ওয়ান্ট টু সেভ দেম এগেনস্ট দেমসেলফ। এবং তাদের প্রতি অত্যন্ত অন্যায় হয়, এবং তারা যদি ক্ষমতা পায়, যারা ক্ষমতা পাবে তারা নিজেদের লোককেই টর্চার করতে শুরু করবে। তাই আমি তাদেরকে তাদের নিজেদের হাত থেকে বাঁচাতে চাই। I hold the separate electorate will be harmful. আমি মনে করি দলিতদের কাছ থেকে যদি কেউ যায়, রিপ্রেজেন্টেশন হয়, দলিতদের তরফ থেকে কেউ যদি উঠে পার্লামেন্টে যায়, সেটা তাদের জন্যই ক্ষতিকর। তাই আমি এটার বিরুদ্ধে যাচ্ছি, আমি বলছি এটা করবেন না, ঠিক আছে? অ্যান্ড ক্লাস ফর হিন্দুজম, এবং হিন্দুজমের জন্যও এটা খারাপ। I therefore respectfully inform His Majesty's government that in the event of this decision creation of the separate electron from the depressed class, আপনারা যদি, ব্রিটিশ গভর্নমেন্টকে বলছেন গান্ধীজি, আপনারা যদি এই দলিতদের ক্ষমতা দেন এবং পলিটিক্যালি এদের ক্ষমতা দিয়ে দেন এবং এদের সোসাইটি থেকে উপরে উঠে যায়, এইটা যদি আপনারা করেন, তাহলে আমি কি করব? আই মাস্ট ফাস্ট আনটু ডেথ,
আই মাস্ট ফাস্ট আনটু ডেথ, আমি শেষ অবধি আমি কিন্তু আমরণ এই অনশন চালিয়ে যাব, মানে আমি মৃত্যুবরণ করবো যতক্ষণ না এই রুল চেঞ্জ হচ্ছে। দলিতদের কিন্তু পলিটিক্যাল পাওয়ার দেওয়া যাবে না, এইটা গান্ধীজি বলেছিলেন, বুঝতে পারলে? এবং গান্ধীজি আবার অনশনে চলে গেলেন, দেখতেই পাবো শুয়ে শুয়ে পড়েছেন এবং পাখা নিয়ে হাওয়া করতে শুরু করেছেন নিজেকে। তারপর গেলে তারপরে দেখো কি হলো, দ্য স্টেট শাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ড অফ রিলিজন, এই সমস্ত সমস্ত নীতিগুলো লেখা হয়েছিল সেই যুগে, তোমরা দেখতেই পাবে। দ্য স্টেট শাল নট ডিসক্রিমিনেট, ডিসক্রিমিনেট মানে কাউকে বাদ দেবে না, ঠিক আছে, এগেনস্ট এনি সিটিজেন অফ গ্রাউন্ড অফ রিলিজন, race, caste, sex, place of birth. No citizen shall, on the ground of any religion, race, caste, sex, in the place of birth, and to subject to the disability, liability, restriction and condition of with regard, কাউকেই মানে কোনোভাবে জাত পাত ধর্ম বর্ণ কোনো কিছুর জন্যই কোনো কিছু থেকে বাধা দেওয়া যাবে না, এইটা হলো মূল কথা। অ্যাক্সেস টু সব, যে কোনো দোকানে যেতে পারে, পাবলিক প্লেসে যেতে পারে, রেস্টুরেন্টে যেতে পারবে, হোটেলে যেতে পারবে, প্লেস অফ দ্য পাবলিক এন্টারটেনমেন্ট, সিনেমা হলে যেতে পারবে, পার্কে যেতে পারবে, জাত পাত দেখে কাউকে রুদ্ধ করা যাবে না। দ্য ইউজ অফ ওয়েলস, যে কোনো কুয়ো থেকে জল তুলতে পারবে, বাথরুম ব্যবহার করতে পারবে, ঘাটস ব্যবহার করতে পারবে, রোড ব্যবহার করতে পারবে, প্লেসেস অফ দ্য পাবলিক রিসর্ট মেনটেন, পাবলিক প্লেসে বানানো যে কোনো জিনিস যে কেউ ব্যবহার করতে পারবে। হোল্ডলি আর পার্সেলি আউট অফ দ্য স্টেট ফান্ড, যেগুলো রাষ্ট্র বানিয়েছে সরাসরি টাকা পয়সা যায় সেগুলো ব্যবহার করবে, যেগুলো রাষ্ট্র অল্পও অর্থ সাহায্য করেছে সেইগুলোতে সবাই ইকুয়ালি ব্যবহার করতে পারবে। নাথিং ইন দ্য article shall prevent the state from making the special provision for women and children, এবং নাথিং ইন দ্য আর্টিকেল shall prevent the state, এবং রাষ্ট্র চাইলে মেয়েদের জন্য এবং শিশুদের জন্য আলাদা নিয়ম কানুন বানাতেই পারে, সেটার কিন্তু কোনো বাধা নিষেধ থাকবে না। তো এই সমস্ত বিষয় হয়েছিল। তখন আবার ছেলেটার এবং মেয়েটার মধ্যে গল্প হতে শুরু করলো নিচে কি, ডু ইউ নো আম্বেদকর ওয়াজ দ্য ইন্ডিয়ার ফার্স্ট ল মিনিস্টার? প্রশ্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ভারতের প্রথম স্বাধীন আইনমন্ত্রী কে ছিল? ডু ইউ নো আম্বেদকর ওয়াজ ইন্ডিয়ার ফার্স্ট ল মিনিস্টার? হিজ আম্বেদকর ছিলেন, হ্যাঁ, প্রথম আইনমন্ত্রী। হিজ ড্রাফট অফ দ্য হিন্দু কোড বিল ট্রাইড টু মেক হিন্দু পার্সোনাল ল মোর ইকুইটেবল। তিনি যে হিন্দু কোড বিলটা বানিয়েছিলেন সেখানে সমস্ত হিন্দুকে মোটামুটিভাবে একই করার চেষ্টা করা হয়েছিল, স্পেশালি ফর উইমেন, বিশেষ করে মেয়েদের স্বাধীনতা দেওয়া হয়েছিল। দ্য বিল স্যাংশন ডাইভোর্স, বিলের মধ্যে ডাইভোর্স সিস্টেম ছিল, এবং কি ফর ইনস্ট্যান্স তুমি যদি হিন্দু ধর্ম দেখো সেখানে কিন্তু দুটো জিনিস অ্যালাউড আছে। প্রথম কথা যত ইচ্ছে বিয়ে করা যায়, মানে ধর্ম অনুযায়ী, ঠিক আছে, কিন্তু আইনত এটা গণ্য নয়, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, ডিভোর্সের কনসেপ্টই নেই হিন্দু ধর্ম অনুযায়ী, কিন্তু আইনত সেটাকে ঢোকানো হলো, ঠিক আছে। এবং কি অ্যান্ড এক্সপেন্ডেড প্রপার্টি রাইটস অফ দ্য উইডোজ, এবং বিধবাদের সম্পত্তির অধিকার দেওয়া হলো, অ্যান্ড গার্ল চিলড্রেন, মেয়েদেরও অধিকার দেওয়া হলো। দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি ডিবেটেড টু ফর মান্থস, এটা নিয়ে বেশ কয়েক মাস তর্ক বিতর্ক হলো যেগুলো ঠিক হচ্ছে কিনা, অ্যান্ড এন্ডেড আপ রিজেক্টিং নট অনলি দ্য আম্বেদকর ড্রাফট, শেষ পর্যন্ত কি করলো, আম্বেদকরের ড্রাফটটাকে রিজেক্ট করে দিল, বাট অলসো সেকেন্ড ওয়াটার ডাউন ওয়ান, হি ওয়াজ টু ফার অ্যাহেড অফ এ টাইম। তার কারণ আম্বেদকর সেই সময়ে যে কথাগুলো বলেছিলেন সম্ভবত তিনি সময়ের আগেই চলে এসেছিলেন, অ্যান্ড হি ওয়াজ জাস্ট আউটরেজড, হি রিজাইন ফ্রম নেহেরুজ ক্যাবিনেট। এবং আম্বেদকর বললেন, যখন আমার সিদ্ধান্ত, আমার কথাবার্তার কোনো গুরুত্বই নেই, আমি নেহেরুর ক্যাবিনেট থেকে আমি রিজাইন করলাম, এবং উনি রিজাইন দিয়ে দিলেন নেহেরুর ক্যাবিনেট থেকে। তার কারণ ওনার যে বিল উনি যেটা বানিয়েছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, সেটাকে কেউ মানল না, তখন তিনি সেটাকে রেজিগনেশন দিয়ে দিলেন, এবং মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দিলেন, বেরিয়ে চলে এলেন। এরপর দেখো আরো লেখাজোখা শুরু হলো, আম্বেদকর লিখতে শুরু করলেন। পরের পেজে এসো, এখানে দেখতে পাবে বিভিন্ন হাত রয়েছে, বিভিন্ন মাথা, মানে প্রচুর তিনি লেখাজোখা শুরু করলেন বিভিন্ন খবরের কাগজে। এখানে এখানে তিনি প্রশ্ন তুলতে লাগলেন বিভিন্ন খবরের কাগজে, হাউ ক্যান এ people divided into the thousand of the caste be a nation? একটা জাতি কি করে সেই জাতিতে, সেই একটা দেশ কি করে সত্যিকারের দেশ বা জাতিতে রূপান্তরিত হবে যদি সেটা হাজার খণ্ডে বিভক্ত থাকে? এটা আম্বেদকর বলতে শুরু করলেন, বিভিন্ন লেখালেখির মধ্যে দিয়ে প্রকাশ করতে শুরু করলেন। ইন্ডিয়ার society is a graduation of caste formation and second scale of the reverence and the descendant the scale of contempt. ইন্ডিয়ান সোসাইটিতে যে কাস্ট সিস্টেমটা রয়েছে সেটা একটা অনেক বড় ইনসাল্ট, এটাকে পরিবর্তন করা দরকার। হোয়াট ইজ দ্য ভিলেজ অফ দ্য সিঙ্ক অফ লোকালিজম, ডেন অফ ইগনোরেন্স? গ্রামে যদি যাও সেখানে শুধু লোকাল কালচার চলে, এগুলো হচ্ছে অজ্ঞতায় পরিপূর্ণ, ন্যারো মাইন্ডনেস পাবে, অ্যান্ড কমিউনালিজম পাবে, শুধু জাতপাত পাবে। I am glad the constitution has discarded the village and adopted the individual as an unit. তো ভালো হলো কমপক্ষে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করা হয়েছে।
বুদ্ধিজম ইজ বেসড অন রিজন। তিনি আরো ধর্মের ব্যাপারেও লেখালেখি শুরু করলেন। তিনি বললেন সমস্ত ধর্মের মধ্যে আমার মনে হয় বৌদ্ধ ধর্ম সর্বশ্রেষ্ঠ, তার কারণ যৌক্তিকতার উপর দাঁড়িয়ে আছে বৌদ্ধ ধর্ম। দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ ফ্লেক্সিবিলিটি ইন ইট। এবং সর্বোপরি এই যে বৌদ্ধ ধর্ম রয়েছে, সেই বৌদ্ধ ধর্ম কি অনেক বেশি ফ্লেক্সিবল ইন ইটস ফাউন্ড ইন দ্য আদার রিলিজন, যেটা আমি অন্যান্য ধর্মে পাই না। ফ্লেক্সিবল নয় অন্যান্য ধর্ম, বৌদ্ধ ধর্ম ফ্লেক্সিবল। ইট ওয়াজ নট মাই ফল্ট আই ওয়াজ বর্ন ইন আনটাচেবল। তিনি আরো লিখলেন যে এটা আমার দোষ নয় যে আমার জন্ম হয়েছে আনটাচেবল পরিবারে, বাট আই এম ডিটারমাইন আই উইল নট ডাই অ্যাজ হিন্দু। কিন্তু আমি নিশ্চিত যে আমি হিন্দু হিসাবে মৃত্যুবরণ করব না, আমি আমার ধর্ম পরিবর্তন করব এবং বৌদ্ধ ধর্মে যাব। তার কারণ বৌদ্ধ ধর্মেই শুধু আমি জাতপাত দেখতে পাই না। টার্ন ইন অ্যান এনি ডিরেকশন ইউ লাইক, কাস্ট ইজ দ্য মনস্টার দ্যাট ক্রসেস ইউর পাথ। তুমি যেদিকেই যাও না কেন, তুমি যে আনটাচেবল হয়েছে, তোমার পথের এই একটা রাক্ষস দাঁড়িয়ে আছে, সে হলো কাস্ট। কাস্ট তোমাকে গিলে খাবেই খাবে। পলিটিক্যাল টাইরানি ইজ নাথিং কম্পেয়ার টু দ্য সোশিয়াল টাইরানি। তোমরা বলছো পলিটিক্যাল টাইরানির কথা বলছো, তোমরা বলছো যে রাজনৈতিক দিক থেকে ব্রিটিশরা নাকি আমাদের অত্যাচার করছে। সমাজে দলিতদের উপর যেটা অত্যাচার হচ্ছে তার সামনে তো ব্রিটিশদের অত্যাচার কিছুই নয়, এইটা উনি বলতে শুরু করলেন। Democracy in India is only a top dressing on an Indian soil which is essentially democratic. ডেমোক্রেসি ইন্ডিয়াতে তোমরা যেটা নিয়ে আসছো সেটা আসলে কোনোই নয়, কোনো কিছুই নয়। এটা শুধুমাত্র উপর থেকে ড্রেস পরানো, ডেমোক্রেসির ড্রেস পরানো মাত্র। আসলে তো বিভিন্ন ডিসক্রিমিনেশন চলছে, এই সমস্ত বিভিন্ন কথাবার্তা লিখতে শুরু করলেন। হি ওয়াজ মেকিং স্টেটমেন্ট টু দ্য ভেরি এন্ড অফ হিজ লাইফ। শেষ জীবন পর্যন্ত তিনি এইরকম বহু স্টেটমেন্ট দিয়েছেন। হি হ্যাড বিন থিঙ্কিং অফ মেনি ইয়ার্স অফ দ্য পাবলিকলি রিজেক্টিং হিন্দুইজম। তিনি বারবার হিন্দুইজমকে রিজেক্ট করতে শুরু করলেন। হি রোড ডেন্স অ্যান্ড ক্লোজলি আর্গিউড টেক্সট। প্রচুর ধর্মের বই ধরে ধরে, বিভিন্ন টেক্সট বুক ধরে ধরে, বিভিন্ন সূত্র ধরে ধরে সেগুলো তুলে আনতে লাগলেন। দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধর্মা appears in the October 1956, a few months before he died. He publicly embraced Buddhism. মৃত্যুর কয়েকদিন আগে তিনি বৌদ্ধ ধর্মকে গ্রহণ করলেন, বৌদ্ধ ধর্মকে তিনি গ্রহণ করলেন। and more than a million followers. তবে তিনি শুধু একা বৌদ্ধ হননি, এবং তার সাথে যে তার সঙ্গীরা ছিল, যারা আম্বেদকরকে আদর্শ রূপে দেখতেন, তারাও বৌদ্ধ ধর্মে দীক্ষিত হলেন, কনভার্টেড উইথ হিম, তারাও একসাথে বৌদ্ধ হয়ে গেল। দিস ইজ নোন দ্য লার্জেস্ট কনভার্সন ইন হিউম্যান হিস্ট্রি। এটা সব থেকে বড় ধর্মান্তরণ ছিল মানব ইতিহাসে, যে একসাথে এত মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। ওনার পয়েন্ট অফ ভিউ এই ছিল, যদি আমি হিন্দু হই এবং হিন্দু হয়েও যদি আমি অন্যান্য হিন্দু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যর মতো যদি আমি সুযোগ না পাই, আমি হিন্দু থাকবো কেন? আমি কেন ধর্ম পরিবর্তন করব না? বরং আমি সেই ধর্মে যাব যে ধর্ম সবাইকে ইকুয়ালিটি চোখে দেখে। আমি বৌদ্ধ হয়ে যাব। এই বলে তিনি নিজেও বৌদ্ধ হয়েছিলেন এবং নিজের ফলোয়ার্সদেরও বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। Cannot help respecting the man, though I don't agree with him. And with you, I see starting to see why he is such an icon for Dalits today. Have you finished your coffee? তারপর ছেলেটা এবং মেয়েটা গল্প করছিল, এবং ছেলেটা বললো, আচ্ছা, এই জন্য আমি বুঝতে পারলাম যে দলিতরা আম্বেদকরকে কেন আজও পর্যন্ত রোল মডেল হিসাবে দেখছে। এইবারে আমি বুঝতে পারলাম। এখানে যদি তুমি ছবিটা দেখো, এখানে বুদ্ধদেবের, গৌতম বুদ্ধের ছবি আছে, এখানে আম্বেদকর রয়েছে এবং প্রচুর মানুষের ছবি রয়েছে, যেটা সিম্বলাইজ করছে যে সব থেকে বড় কনভার্সন, যে ধর্মান্তরণ হয়েছিল সেই যুগে, যে আম্বেদকর এবং তার ফলোয়ার্সরা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন, সেই ঘটনাটাকে যেন বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাহলে এইটা ছিল আমাদের চ্যাপ্টার 3, মানে বুক 3 পর্যন্ত। এরপর শুরু হয়ে যাবে বুক 4, যেটা পরের দিন আমরা আসবো। এই পর্যন্ত দেখে নাও, কারো কিছু প্রবলেম থাকলে বলবে গাইজ।